like like history, like the other social sciences, okay, like sociology. So আর্কিওলজিও একটা মানে একটা স্টাডি যেটার মাধ্যমে মাটির নিচে যত যা কিছু আছে সেটা অনুযায়ী হিস্ট্রিকে খুঁজে বের করা হয়, ঠিক আছে। সো আর্কিওলজিক্যাল এভিডেন্সেস হচ্ছে সেগুলোই যেগুলো মাটির নিচে পাওয়া যায় এবং সেই অনুযায়ী রিডিংটা খুঁজে বের করা হয় যেটা কত আগে, সে সময় কি হতো, সে সময় কি কি পাওয়া যেত, তার সাথে সাথে অন্যান্য জড়িত বিষয়গুলো কি কি ছিল, ঠিক আছে। সো আর্কিওলজিক্যাল এভিডেন্স মানে হচ্ছে এইগুলোই যে ভূগর্ভস্থ প্রমাণাদি। হ্যাঁ, তো এই এই ধরনের মাটির নিচের যেসব জিনিসপত্র পাওয়া গেছে সেই অনুযায়ী বলা যেতে পারে যে বাংলা অঞ্চলের যেই সবচেয়ে প্রাচীনতম একটা ট্রেস সেটা পাওয়া যায় 4th সেঞ্চুরি এডি। এখন এডি মানে এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, অ্যান্টিডোমিনিয়ান অর্থাৎ খ্রিস্টপূর্ব, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে যেই সময়টা সেটাকে বলা হয় এডি। সো 4th সেঞ্চুরি এডি, সেখান থেকে মানে এডির হিসাবটা কিন্তু মানে উঁচু থেকে ক্রমান্বয়ে মানে জিরোতে আসে, ঠিক আছে। সো 4th সেঞ্চুরি এডি একটু বেশ মানে মোটামুটি পুরানো সময়। তো ওই সময় থেকে আসলে বাংলার যতটুকু মানে ইতিহাস সেই ওই সময় থেকেই সেটার প্রমাণ পাওয়া যায় যে ওই সময় বাংলা অঞ্চলের শুরু, ঠিক আছে। ওকে, সো দ্য রিজন অফ বেঙ্গল কেম আন্ডার দ্য ইম্পেরিয়াল গুপ্তাস। কখন? ওই যে 4th সেঞ্চুরি এডিতে মানুষ মানে ওই সময় যারা মানে রাজ্য শাসন করত এরকম একটা এভিডেন্স পাওয়া যায় যে গুপ্ত আমল চলছিল ওই সময় বাংলাতে, ঠিক আছে। সরি ম্যাম, কিছু বলবো প্লিজ প্লিজ। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, গুপ্ত কি এটা সেনগুপ্ত যখন ছিল তখনকার সময়? তারও আগে, আরো তারও আগে? আগে। ওকে। হ্যাঁ ঠিক আছে, ওকে। গুপ্তের পরে আরো আছে, হ্যাঁ আমরা সেটা যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি। ওকে, সো গুপ্তদের আমল ছিল ওই সময়, এইটুকু এভিডেন্স পাওয়া যায়। এরপর হচ্ছে রিলিজিয়াস এভিডেন্সেস আর ফাউন্ড ফ্রম দ্য ভেদিক অ্যান্ড পুরাণিক লিটারেচার্স, অর্থাৎ হিন্দু মানে ধর্মীয় মতে তাদের যে পবিত্র গ্রন্থ আছে বেদ এবং পুরাণিক যে কাহিনীগুলো আছে, ঠিক আছে। পুরাণ কিন্তু ধর্মীয় গ্রন্থ না, কিন্তু ওখানে ধর্মীয় কাহিনী চিত্র তুলে ধরা আছে। সো বেদ এবং পুরাণ অনুযায়ী সেখানেও কিন্তু এক ধরনের বাংলা অঞ্চলের এভিডেন্স পাওয়া যায়, ঠিক আছে। সো ওটাকেও আমরা বলতে পারি যে রিলিজিয়াস এভিডেন্স যে বেঙ্গল ওয়াজ দেয়ার। ওকে, written records are available in the form of epigraphs and literature. বিভিন্ন সময়ের সাহিত্য, বিভিন্ন কথা, এগুলোর পরিপ্রেক্ষিতে এবং এপিগ্রাফ মানে হচ্ছে ওই যে মহাকাব্য যেগুলোকে বলে, তো সেই অনুযায়ী মানে ওই ধরনের রিটেন রেকর্ডস থেকেও পাওয়া যায় যে বাংলা অঞ্চল ওই সময়ে এক্সিস্ট করতো, ঠিক আছে। অন্য হয়তো অন্য ফর্মে অন্য একটা নামে, কিন্তু বাংলা একটা ইতিহাস সেই সময় থেকে পাওয়া যায়। সো তখন আমরা যদি একটু ভিজুয়ালাইজেশন করতে চাই, এটার একটা ম্যাপ পাওয়া যায়, রিজন অফ বেঙ্গল ইন এনশিয়েন্ট এরা, অর্থাৎ প্রাচীন আমলে বাংলার যে একটা মানে জিওগ্রাফিক্যাল একটা ভিউ, সেটা হচ্ছে গিয়ে এরকম। লাইক এখানে দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, সেটা হচ্ছে এই জায়গাটাতে বঙ্গর কথা বলা হচ্ছে, মানে একদম ছবিটার ম্যাপটার যে এই নিচের দিকে। আচ্ছা, তারপরে হচ্ছে এর বাম দিকে উত্তর রাঢ়, বর্ধমান, দক্ষিণ রাঢ়, হ্যাঁ। তারপর ডান দিকে দেখা যাচ্ছে সমতট, হরিকেল। ওকে, এই জায়গাগুলো আসলে প্রাচীন আমলের সেই সময়ের বাংলা অঞ্চল, বাংলার মানে বাংলার মূল অঞ্চলের অংশ আর ঠিক ছিল ওই সময়, ঠিক আছে। এনশিয়েন্ট এরার বাংলার যে রিজন অফ বেঙ্গল সেইগুলো কিরকম ছিল সেই, আর আশেপাশে যেগুলো দেখছি সেগুলো কিন্তু ভারতীয়, তারপরে তিব্বত, তারপরে এই সব জায়গার অন্তর্ভুক্ত, ঠিক আছে। ওকে, সো এরকম একটা, হ্যাঁ বলো বলো। ম্যাম এখানে দেখা যাচ্ছে চিটাগাং লিখাই, চিটাগাং কি তখন থেকেই নামকরণ করা ছিল চিটাগাং? না, তখন থেকে নামকরণ আসলে ওইভাবে চিটাগাং ছিল না। কি ছিল সেটা মানে হয়তো আরেকটু পড়ালেখা করলে আমরা জানতে পারবো। যেমন চিটাগাং এর একটু উপরে যাও, দেখো এখানে একটা জায়গায় লেখা শ্রীহাট্টা, এটা কিন্তু এখনকার সিলেট, ঠিক আছে। জি কিন্তু আমি সেজন্যই কনফিউশন হ্যাঁ, যে আগের কনফিউশনটা আমারও সবগুলো আগের হয়েছে। না। হ্যাঁ
না সবগুলা চিটাগাং আসলে ওই সময়ের চিটাগাং এর নামটা অন্যরকম ছিল। এখানে কেন চিটাগাং দিয়েছে, এই যে অ্যাকচুয়ালি ম্যাপটা আমি পেয়েছি বাংলাপিডিয়া থেকে। সো মানে ওদেরকে আসলে জিজ্ঞেস করতে হবে যে হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন। আমারও এই জিনিসটা খটকা লেগেছিল, কিন্তু আসলে ওই অর্থে যেহেতু আমার কাছে এক্সট্রা আর কোনো ম্যাপ নেই, এই জন্য আমি এটাকে ক্রস চেক করতে পারিনি। ঠিক আছে, তো এটা ইউ আর ভেরি রাইট। আমারও এই বিষয়টা নিয়ে একটু আছে, চিটাগাং এর নাম আসলে এইরকম চিটাগাং ছিল না। ওকে, আচ্ছা যাই হোক, আমরা ঢাকা তো লেখা আছে ম্যাম, ওই জন্যই ঢাকাও বললাম লেখা আছে, ঢাকাও এইটাই লেখা আছে। হ্যাঁ, সো ঢাকা ঢাকা সবচেয়ে চিটাগাং আসলে পুরানো ছিল না। পুরনো নগরী কোনটা বাংলার? পুরনো নগরী বলতে গেলে আসলে নগরী তো শহর, শহরের কনসেপ্ট কিন্তু অনেক পরে আসছে। ঠিক আছে, পুরনগর বলতে মহেশখালীকে কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি। এরপর পুরনগর। আরো আরো আমরা যখন জনপদ পড়বো তখন কিন্তু এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা একটু সামনে যাই, আর এই বিষয়ে যদি আমরা আপডেটেড কোনো ইনফরমেশন পাই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো দিস ইজ দ্য রিজন অফ বেঙ্গল ইন এনশিয়েন্ট এরা। সো লেটস মুভ অন অ্যাবাউট, আমি যেটা বলছিলাম যে জিওগ্রাফির একটা বড় ইম্প্যাক্ট থাকে। সো নাও উইল লার্ন অ্যাবাউট বেঙ্গল ডেল্টা, অর্থাৎ ডেল্টার একটা বাংলা কিন্তু বদ্বীপ, আর বাংলা অঞ্চলকে বলা হয় কিন্তু বদ্বীপ অঞ্চল, তাই না? তো সেই অর্থেই বেঙ্গল ডেল্টা কিভাবে হয়েছিল এবং সেটার একটা কি ধরনের ইমপ্লিকেশন ছিল। সো বেঙ্গল হ্যাজ অলওয়েজ বিন এনরিচড বাই ইটস ডেল্টেইক নেচার। ডেল্টেইক নেচারটা কি? এটা হচ্ছে যেই মানে হিমালয় থেকে তো একটা মানে সোর্স অফ ওয়াটার শুরু হয় প্রত্যেকটা নদীর, প্রত্যেকটা নদের, হ্যাঁ। তো সেইখান থেকেই যে অরিজিনেটেড ফ্রম দ্য গ্রেট হিমালয়াস, ইন এ সেন্স বাংলাদেশ ইজ দ্য হিমালয়াস ফ্ল্যাটেন্ড আউট। এটা বলেছে উইলিয়াম ভ্যান শেল্ড। এটা তোমাদের এই যে সাজেস্টেড রিডিং এর মধ্যেও দেয়া আছে। উনি বলেছেন যে বাংলাদেশ হচ্ছে কি হিমালয়কে যদি বসায় দেওয়া হয়, চ্যাপ্টা করে দেওয়া হয়, সেটাই হচ্ছে কি বাংলাদেশ। তার মানে তো বোঝাই যাচ্ছে যে হিমালয়ের যে ফিচার গুলো আছে, যে হিমবাহ যেটাকে বলে, সেখান থেকেই তো ওই যে নদীর উৎপত্তি। তো সেটা ধীরে ধীরে ওখান থেকে প্রবাহিত হয়ে আহ বছরের পর বছর চলতে 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 প্রবাহিত হতে 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 গিয়ে সাগরে মেশে। কিন্তু এই যে প্রবাহিত হয়ে যাচ্ছে, সেটা যাওয়ার পথে নানান রকম নুড়ি পাথর, নানান রকম মাটি, পলিমাটি, এগুলো নিয়েই কিন্তু যাচ্ছে, এবং নিয়ে যেতে 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 এক পর্যায়ে ওই যে ডেল্টা তৈরি করছে, বদ্বীপ অঞ্চল তৈরি করছে। এই জন্যই বলছে যে বেঙ্গল হ্যাজ অলওয়েজ বিন এনরিচড বাই ইটস ডেল্টেইক নেচার। ঠিক আছে, সো হিমালয় থেকে উৎপত্তি হলো বিভিন্ন নদ নদী, তারপরে সেখান থেকে শুরু হলো কি, দ্য মাউন্টেন স্নো মেল্টস and the icy water sweeps along particles of soil forming into rivers that rush to the sea. ওকে, সো সেইভাবেই কিন্তু শুরু হলো এই মানে সয়েল কন্টিমিন মানে ইয়ে করা, মানে মানে জড়ো করা শুরু হলো। ঠিক আছে, ওকে, as these rivers reach the lowlands they slow down and deposit those particles building up a delta. দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর চলতে 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 তারপরে সেই মাটি বা পলিমাটি গুলো জমা হয়, জমা হয়ে কিন্তু এই যে বদ্বীপ অঞ্চলটা তৈরি করে। সো দিস age old process has created the territory that is now known as বাংলাদেশ। বোঝা গেল যে কিভাবে জিওগ্রাফিক্যালি বাংলাদেশ তৈরি হয়েছে, এবং as because যে কোনো নতুন জায়গা হলেই তো তার প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন থাকে। ইট ইজ ফ্রম দ্য ভেরি স্টার্ট অফ সিভিলাইজেশন, তাই না? যে মানুষের কিন্তু নতুন জায়গা হলেই সেটার প্রতি অ্যাট্রাকশন থাকে। তো তখন ওই অর্থে আশেপাশের যত অঞ্চল ছিল, হ্যাঁ, সেখান থেকে কিন্তু বাংলার অঞ্চলের দিকে মানুষ কি বলবো এটাকে আসা শুরু করে। ওকে, তো সেইভাবেই কিন্তু ধীরে ধীরে জনপদ তৈরি হয়, মানুষ সেটেল ডাউন শুরু করে নতুন একটা জায়গায়। তো এইভাবেই কিন্তু ডেল্টা যে সেটা ফ্লারিশ করে, বেঙ্গল ডেল্টা, এবং মানুষের মধ্যে সেটা মানে কি বলবো নতুন থাকার জায়গা বা নতুন একটা দেশ হিসেবে পরিচিতি লাভ করে। ওকে, এটা কিন্তু একেবারে পুরানো প্রাচীনকালের কথা আমরা বলছি। মানে if we want to guess the time frame, it may be maybe 10,000 20,000 বছর আগে। ওকে, আচ্ছা, সো যেটা হচ্ছে যে the delta is huge because almost all water running off
Himalayas, যেটা হচ্ছে গিয়ে highest mountain range on earth, pass through it. অর্থাৎ এই যে ডেল্টা, এই সিস্টেমটা কিন্তু অনেক মানে বিশাল বড়, কারণ প্রত্যেকটা নদী বা প্রত্যেকটা ইয়েই কিন্তু হিমালয় থেকে প্রবাহিত হয়ে তারপরে সাগরে বা মহাসাগরে গিয়ে মিশছে, ঠিক আছে। আর হিমালয় কি হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ অন আর্থ, সো বুঝেই যাচ্ছে যে কতটা হিট। সো অন সাউদার্ন সাইড mighty Ganges flow eastwards through India and enters western Bangladesh named as পদ্মা বা পদ্মা, ঠিক আছে। গাঞ্জেস মানে গঙ্গা, মানে সাউদার্ন সাইড থেকে হিমালয় থেকে যখন নামলো, নেমে যখন ভারতীয় উপমহাদেশ দিকে মানে ওই প্রবেশ করলো, গঙ্গা নামে প্রবেশ করলো, এবং যখন সে বাংলার বদ্বীপে প্রবেশ করলো, যেটাকে আমরা এখন বাংলাদেশ হিসেবে জানি, তখন তার নাম হয়ে গেল পদ্মা। ওকে, on northern side another majestic river, the Brahmaputra, or তিব্বতে যেটার নাম হচ্ছে সাংপো, ঠিক আছে। টিটা উচ্চারণ হবে না, সাংপো। So then it flows to east, takes a sharp turn through northeastern corner of India, and then flows west and enters northern Bangladesh as Jamuna. অর্থাৎ প্রথমত নর্দার্ন সাইড দিয়ে ব্রহ্মপুত্র নামেই সে প্রবাহিত হচ্ছে, এবং যখন বাংলাদেশে প্রবেশ করছে নর্থ ইস্টার্ন কর্নার দিয়ে প্রবেশ করার পর, সেটা যখন ওয়েস্ট এবং ওই দিক থেকে এসে মিলছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে যমুনা, বা সেই নদীর নামটা হচ্ছে কি যমুনা, ঠিক আছে। এইভাবে পদ্মা, যমুনা এবং ব্রহ্মপুত্র, এই তিনটা কিন্তু মাইটি রিভার ইন বাংলা, ঠিক আছে। ওকে, সো Ganges, that is known as Padma, is 8 kilometer in width মানে প্রস্থ, ঠিক আছে, পাশাপাশি 8 কিলোমিটার, চিন্তা করা যায়। এবং তার সাথে সাথে ব্রহ্মপুত্র that is known as যমুনা, এটা কিন্তু আরো বেশি, 18 কিলোমিটার ইন ওয়াইড। প্রস্থের অনুযায়ী যদি এত বেশি হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে, জাস্ট ইমাজিন। ওকে, সো এই জন্যই বলা হচ্ছে যে এই যে ডেল্টা সিস্টেমটা, এটা এত বেশি বড়, মানে এত হিউজ, যে জিওগ্রাফিক্যালি সেটার একটা অনন্য সাধারণ বৈশিষ্ট্য, ঠিক আছে, ফর দ্য বেঙ্গল রিজিয়ন। ওকে, a third giant, that is Meghna, enters Bangladesh from the east, অর্থাৎ পূর্ব দিক থেকে মেঘনার প্রবেশ হয়। সো এখন যদি আমরা একটু ভিজুয়ালাইজেশন করি, রিভার্স দ্যাট মেক দ্য বেঙ্গল ডেল্টা। দেখো, আমরা যেটা বলছিলাম যে তিব্বতে যেটাকে সাংপো নাম, ইয়ারলুং জাংবো বা সাংপো, তিব্বতের লাসা নামক জায়গা, সেখানে এবং নেপালের এই উপর দিকটা কিন্তু হচ্ছে কি এই যে হিমালয়, ঠিক আছে। সো সেখান থেকে বাম দিকে তাকাও, বাম দিকে তাকালে দেখবে যে গাঞ্জেস, ওকে, তারপরে যমুনা বা যমুনা যেটাকে বলা হচ্ছে, সেটা প্রবেশ করছে, এবং বাংলা অঞ্চলে যখন প্রবেশ করছে সেটার নাম হয়ে যাচ্ছে পদ্মা। আবার যখন সাংপো আসছে, সাংপো কিন্তু প্রথমে ডান দিকে গেছে, ডান দিকে গিয়ে তারপরে সেটা দক্ষিণে নেমে আবার ওই দিক থেকে একটু বাম দিকে কার্ভ করে তারপরে বাংলা অঞ্চলে এসে বা বাংলাদেশে এসে উত্তর দিক থেকে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র, ঠিক আছে। এবং প্রবেশ করার পর তার নাম হয়ে যায় যমুনা। আচ্ছা, তারপরে আমরা আরো কি দেখলাম, যে ডান দিক থেকে যখন ওই যে পূর্ব উত্তর পূর্ব দিক, সেখান থেকে কিন্তু মেঘনার প্রবেশ, ঠিক আছে। সো এই তিনটা বড় বড় নদী, অ্যাকচুয়ালি চারটা বড় বড় নদী এসেই কিন্তু বাংলার ডেল্টা অঞ্চলকে বা বদ্বীপ অঞ্চলকে সমৃদ্ধ করেছে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে আলটিমেটলি তারা এসে বে অফ বেঙ্গলে আলটিমেটলি প্রবাহিত হচ্ছে। সো অল থিংস এইভাবেই কিন্তু জিওগ্রাফিক্যালি বাংলা অঞ্চল হচ্ছে কি অনন্য সাধারণ বৈশিষ্ট্যের অধিকারী, যেটার প্রতি যুগ যুগ ধরে মানুষের অ্যাট্রাকশন মানে বয়েই চলেছে, ঠিক আছে। ইট ইজ continued, it is going on continuously. Okay, so this is all about rivers that made the Bengal Delta. Now let's focus on জনপদ, ঠিক আছে, বা জনপদ, বাংলায় যেটাকে বলে জনপদ। জনপদ হচ্ছে গিয়ে কি ডিফারেন্ট জনপদ or territory of people in early Bengal, যে ওই সময় কিরকম মানুষ ছিল বা
মানে কিভাবে মানুষের সমাজ তৈরি হয়েছিল। So ancient Bengal was inhabited by different groups of people whose names were associated with the area they inhabited. অর্থাৎ কিছু দলবদ্ধ মানুষ যারা অ্যাকচুয়ালি এরিয়া বেসড বসবাস করত, ঠিক আছে, এবং তাদের এরিয়া অনুযায়ী তাদের নাম হতো, তাদের নামকরণ করা হতো, ঠিক আছে। সো জনপদ ইজ টেরিটরি অফ পিপল। সো এনশিয়েন্ট জনপদাস ওয়ের বঙ্গা, পুন্ড্র, রার অ্যান্ড গৌর, ঠিক আছে। রার রাধা কিন্তু হবে না, এটা হচ্ছে রার, মানে ওই যে ঢয় শূন্য র যেটা, সেটাকে জোর দিয়ে উচ্চারণ করতে হয়, রার। ওকে, সো একটু আগে যে আমরা বলছিলাম যে পুন্ড্র নগর বা এই এরকম, অবশ্যই সেই সময়ের অনুযায়ী বলা যেতে পারে যে যেহেতু পুন্ড্রর সাথে পুন্ড্র নগরী শব্দটাও অ্যাটাচ, তার মানে ওখানে বলা যেতে পারে যে নগরীর কিছু বৈশিষ্ট্য ওই সময় ছিল যেটাকে অ্যাসোসিয়েট করেই পুন্ড্রর নাম হয়ে যায় পুন্ড্র নগরী। সো উই ক্যান টেল দ্যাট সবচেয়ে এনশিয়েন্ট নগরী বা নগর কোনটা ছিল, হতে পারে সেটা পুন্ড্র নগর, ঠিক আছে। সো ইট নিডস আ লট এভিডেন্সেস টু come to a specific conclusion. আচ্ছা, সো গঙ্গা, তারপরে পুন্ড্র, রার and গৌর, এইগুলো কি, এগুলো কিন্তু recognized as inhabited by non-Aryan ethnic groups bearing those names. এই যে non-Aryan, এটা মানে হচ্ছে অনার্য, আরিয়ান হচ্ছে আর্য, নন আরিয়ান হচ্ছে অনার্য, অর্থাৎ এরা একেবারেই লোকাল পিপল, একেবারেই এই এলাকার বসবাসকারী মানুষ, ঠিক আছে। আর্য মানে হচ্ছে যারা বহিরাগত, যাদের ডিফারেন্ট ফিচার, ফিজিক্যাল ফিচার ছিল, ডিফারেন্ট লাইফস্টাইল ছিল, ডিফারেন্ট কালচার ছিল, তারা এসে ওই সময়, আমরা একটু পরেই সেটা পড়বো, ওই সময় বিভিন্ন জায়গায় সেটেল ডাউন করেছিল। কিন্তু তারা আসার আগে থেকেই এই জায়গায় যেই মানুষগুলো লোকালি অরিজিনালি ছিল, তারাই হচ্ছে গিয়ে নন আরিয়ান বা অনার্য, এবং তাদের মধ্যে মূলত আমরা খুঁজে পাই কাদেরকে, এই জনপদ, যারা বঙ্গ, পুন্ড্র, রাঢ় এবং গৌড়, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে নেম অফ জনপদস হ্যাড নো এথনিক কানেকশন, অর্থাৎ এই যে আমরা বলছি বঙ্গ বা পুন্ড্র বা রাঢ় বা গৌড়, এদের যে এথনিক অরিজিন সেই অনুযায়ী কিন্তু কোনো ধরনের কানেকশন নেই, ঠিক আছে। এদের নাম শুধুমাত্র যেই জায়গায় তারা বসবাস করতো সেই জায়গা অনুযায়ী ছিল। এদের সাথে সাথে আরো যাদের নাম আমরা পাই সেটা হচ্ছে সমতট বা সমতট, was an important janapada in the Trans-Meghna region of present Bangladesh in its southeastern part. অর্থাৎ ওই সময়ের, মানে এখনকার যে কুমিল্লা এবং নোয়াখালী এরিয়া, সেই জায়গাটাই ছিল ওই সময়ের সমতট বা সমতট আর কি, ঠিক আছে। তো ওইখানে যারা বসবাস করতো তাদেরকে ওই নামেই ডাকা হতো যে তারা হচ্ছে সমতট বা সমতট, ওকে। আর তাদের সাথে সাথে আরো একটা পাওয়া যায়, দ্য অ্যাডজাসেন্ট এরিয়াস অফ চিটাগাং, এখনকার চিটাগাং অফ কোর্স, তারা কিন্তু নোন অ্যাজ হরিকেলা, ঠিক আছে। তো আমরা কিন্তু বলতে পারি যে ওই সময়ের ওই জায়গার নাম ছিল হরিকেল। আমরা যে বলছিলাম না একটু আগে যে ম্যাপের মধ্যে এটা চিটাগাং কেন, হয়তো সেটা এখনকার বোঝানোর জন্য চিটাগাং লেখা, কিন্তু অ্যাকচুয়ালি সেটার নাম ছিল হরিকেল, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং, যে যেই জায়গা সেই জায়গার নাম অনুযায়ী জনপদের নামকরণ করা হতো, এবং সেই হিসেবে আমরা মোট 6টা জনপদের পরিচয় পাই যারা একেবারেই অরিজিনালি ফ্রম দিস রিজিয়ন বা বেঙ্গল রিজিয়ন, ঠিক আছে। সো দে আর বঙ্গ, পুন্ড্র, রাঢ়, গৌড়, সমতট অ্যান্ড হরিকেল। বঙ্গ, পুন্ড্র, রাঢ়, গৌড় এবং সমতট বা হরিকেল, ওকে। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে মোটামুটি এক ধরনের ওই সময় যারা এনশিয়েন্ট বেঙ্গল রিভার্স এন্ড রিজিয়ন্স এর আন্ডারে যারা জনপদ ছিল তাদের মোটামুটি একটা ম্যাপিং পাওয়া যায়। যেমন পুন্ড্র, তার একটু ওপরে আমরা পাচ্ছি বরেন্দ্র, বা এখন যেটাকে আমরা বলি বরেন্দ্র ভূমি অর্থাৎ রাজশাহী। সো তারপরে পাওয়া যায় বঙ্গ, দেন সমতট, হরিকেল ডান দিকে, বাম দিকে পাওয়া যাচ্ছে রাঢ়, গৌড়, আর আরো বাম দিকে যে অঙ্গ বা তিরুভক্তি বা মাগধ, এটা কিন্তু ইন্ডিয়াতে পড়ে গেছে, কামরূপ ইন্ডিয়াতে পড়ে গেছে। সো বাংলা অঞ্চল বলতে মোটামুটি এইটুকুকেই বোঝাচ্ছে, যে এই যে বরেন্দ্র থেকে শুরু করে হরিকেল এবং বাম দিকে রাঢ়, এরাই মোটামুটি বাংলার একটা ডিমার্কেশন তৈরি করে দেয়।
আচ্ছা, আরেক ছোট্ট করে দেখো একটা জায়গায় আছে নিচের দিকে চন্দ্রদ্বীপ, ঠিক আছে? চন্দ্রদ্বীপ এইটা কিন্তু বরিশাল। বরিশালের আদি নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, ঠিক আছে? এরকম প্রত্যেকটা জায়গারই মোটামুটি আদি নাম আছে, কিন্তু সব জায়গার এখন আর খুঁজে পাওয়া যায় না। মোটামুটি চন্দ্রদ্বীপ আদি নাম। ম্যাম, হ্যাঁ, এই বলো। ভাঙ্গা এখনো আছে? ওই যে ভাঙ্গাটা? এটা যে বঙ্গ থেকে বঙ্গাল আসছে আর কি, কিন্তু ওই যে ভাঙ্গা তুমি যেটা বলছো ওটা তো ফরিদপুরের বোধ হয় নাকি? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। হ্যাঁ, মেবি দ্যাট মে হ্যাভ কানেকশন, কারণ এই জায়গাটাই তো বোধহয় ফরিদপুরের জায়গাটা, তাই না, যেখানে ডিমার্কেশন করা হ্যাঁ আছে। ম্যাম। ইয়েস ম্যাম, বঙ্গ তো ফরিদপুর, ফরিদপুর তো হ্যাঁ, বঙ্গনগরের মধ্যে ছিল, ভাঙ্গা বঙ্গের ভাঙ্গা। মধ্যে। হ্যাঁ হ্যাঁ। ইয়েস। সো মেবি হতে পারে সেখানে একটা কোনো কানেকশন ছিল। তো আসলে এত সময় চলে গেছে যে এখন আর আসলে মানে আমাদের পক্ষে ওইভাবে এভিডেন্স খুঁজে বের করে সেটাকে মানে একটি ডিপ স্টাডি, যারা এই যে আর্কিওলজি নিয়ে কাজ করে বা অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করে তাদের উপরে আসলে ডিপেন্ড করে তারা কিভাবে। এখন দেখো না কয়েকটা জায়গায় কিন্তু নতুন নতুন এই যে খনন কার্য চলছে, যার মাধ্যমে অনেক কিছু কিন্তু উঠে আসছে, তাই না? যেমন নরসিংদীতে ওয়ারি বটেশ্বর, এটা কিন্তু জাস্ট বোধহয় 10 বছর আগে মানে আবিষ্কার হয়েছে, ঠিক আছে? তো এখনো কিন্তু অনেক কিছু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটাকে এক্সকেভেশন করার মাধ্যমে তুলে এনে সেগুলোকে স্টাডি করলে পরে অনেক কিছু জানা যাবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং। সো এনিহাউ, সো এইগুলো হচ্ছে কি এনশিয়েন্ট জনপদ বা ওই সময় যারা ছিল ওই ওই এলাকায় বা বঙ্গ এলাকায় যারা বসবাস করতো বাংলা অঞ্চলে, তাদের একটা মোটামুটি আইডিয়া আমরা পাই। ওকে, এখন আমরা ফোকাস করব আরিয়ান ইনফ্লুয়েন্স। ওই যে আমি একটু আগে বললাম যে যারা বাইরে থেকে এসেছিল, এসে এখানে সেটেল ডাউন করেছে, যাদের ডিফারেন্ট ফিজিক্যাল ফিচার ছিল, ডিফারেন্ট কালচারাল ট্রেটস ছিল, জীবন ধারণের বিষয়গুলো একেবারেই অন্যরকম ছিল, তারাই হচ্ছে গিয়ে আর্য বা আরিয়ান। ওকে, সো ফাউন্ড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন পার্টস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। প্রথমে তারা এনশিয়েন্ট ইন্ডিয়াতে নর্থ ওয়েস্টার্ন পার্টে প্রবেশ করে। দেন যখন যখন তারা প্রবেশ করে সেই সময়টা ছিল প্রায় সেকেন্ড মিলেনিয়াম বিসি, ঠিক আছে? একেবারে দ্বিতীয় শতাব্দীর কথা আমরা বলতে পারি। So it took a long time for Aryans to reach the eastern limits of the subcontinent. অর্থাৎ প্রথমে নর্থ ওয়েস্টার্ন পার্টে গেছে, সেখান থেকে ইস্টে আসতে কিন্তু তাদের বেশ অনেক লম্বা সময় লেগেছে, কারণ এটা তার এক রাতের ব্যাপার না, ইট টুক আ লং টাইম। সো ফ্রম 5th সেঞ্চুরি বিসি, লক্ষ্য করে দেখো সেকেন্ড মিলেনিয়াম আর 5th সেঞ্চুরি বিসি, প্রায় 3 শতকের মতো, হ্যাঁ, ইট পুশড ইনটু বেঙ্গল ফ্রম দ্য ওয়েস্ট। অর্থাৎ অনেক অনেক সময় ধরে আস্তে আস্তে ধীরে ধীরে ছড়াতে ছড়াতে তারা বাংলায় এসে প্রবেশ করে 5th সেঞ্চুরি বিসি তে। Took about 1000 years to Aryanize whole Bengal. Can you imagine 1000 years? আমি তো 100 বছরও কল্পনা করতে পারি না যে how long it is, ঠিক আছে? প্রায় 1000 বছর লেগেছিল এই বাংলা অঞ্চলকে তাদের মতন করে গড়ে তুলতে, অর্থাৎ আরিয়ানাইজ, আর্যকরণ করতে, ঠিক আছে? প্রায় 1000 খানেক বছর। So by the time Aryan influence reached Bengal, the pre-Aryan elements in the culture of people of Bengal got time to become deeply rooted. কারণ কি? খুব সহজ কারণ, কারণ হচ্ছে আগে থেকেই তো তারা ওখানে অরিজিনালি ছিল, তাই না? নন আরিয়ান যারা, প্রি আরিয়ান যারা, তো তাদেরটাই তো থাকবে, থেকে যাবে, একেবারে যে মুছে যাবে তা তো না, থাকবে, সেটাকে ডিপলি প্র্যাকটিস করা হবে এবং সেই কালচার গুলোকেই নিজেদের জীবনে ধারণ করা হবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, কালচার মানে কিন্তু শুধুমাত্র গান বাজনা এগুলো না। অনেকেই আমরা মনে করি কালচার মানেই হচ্ছে যে শুধু গান বাজনা এগুলো, বাট কালচার মানে হচ্ছে টোটাল ওয়ে অফ লাইফ। আমি কিভাবে চিন্তা করছি, কি পোশাক পরিধান করছি, কি খাওয়া দাওয়া করছি, সবই আসলে আমার জীবনের অংশ এবং সবই আসলে এক একটা কালচারকে রিপ্রেজেন্ট করে। সো এইরকম জীবন ধারণ ব্যবস্থা, এটা কিন্তু অরিজিনাল মানুষদের জীবন ধারণ ব্যবস্থা অবশ্যই আর্যদের থেকে আলাদা ছিল এবং তারা তো আগে থেকেই ছিল এই এলাকায়। সো তাদের মধ্যে সেই বিষয়গুলো খুবই ডিপলি রুটেড ছিল। সো যখন আর্যরা আসা শুরু করলো এবং ইনফ্লুয়েন্স করা শুরু করলো, তখনও কিন্তু এমন না যে তারা তাদের সবকিছু ভুলে গিয়ে আর্যদের সবকিছুকে আপন করে দিল, সেটা কখনোই সম্ভব না।
ইভেন এখনো কিন্তু সেটা সম্ভব না। আমরা কিন্তু আমাদের নিজস্ব যে সংস্কৃতির ধারাবাহিকতা সেটা কিন্তু নিজেরা অক্ষুণ্ণ রেখেছি, চেষ্টা করে যাচ্ছি। তো এটা কখনোই একেবারে সম্ভব হবে না যে সম্পূর্ণভাবে আমরা ওয়েস্টার্নাইজড হয়ে যাব, যেটা অনেকের মধ্যেই একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে যে আমাদের কি আমরা ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছে কিনা, কি হচ্ছে না হচ্ছে। এটা কখনোই আসলে হয় না। ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। ওকে, তো যখন থেকে আর্যরা আসা শুরু করলো, আর্যদের ইনফ্লুয়েন্স হওয়া শুরু করলো, তার আগে থেকেই এই এলাকার যারা জনপদ ছিল তাদের নিজস্ব কালচার নিয়েই তারা কিন্তু অনন্য ছিল। ঠিক আছে, সো দেয়ার ওয়্যার অলসো মেনি এলিমেন্টস ফ্রম নন আরিয়ান অ্যান্ড প্রি আরিয়ান কালচার, অর্থাৎ যারা অনার্য ছিল, যারা আর্যদের আগে থেকেই এখানে ছিল, তাদের কিন্তু অনেক ধরনের এলিমেন্টস ছিল তাদের জীবনের যে ওয়ে অফ লাইফে। সো earliest evidence of human settlements was discovered in Midnapur, Bankura and Burdwan অর্থাৎ বর্ধমান of West Bengal। পশ্চিম বাংলার এই তিনটা জায়গায় একেবারেই যে আর্লিয়েস্ট এভিডেন্স যে ওইখানে এসে প্রথম মানুষ বসতি গড়ে তোলে সেরকম কিছু এভিডেন্স পাওয়া গেছে। ঠিক আছে, বিশেষ করে যারা মানে এই বাংলা অঞ্চলের মানে বসতি শুরু করে তাদের কথাই আসলে এখানে বলা হচ্ছে। সো বাট ইট ইজ, হ্যাঁ বলো। নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ এনশিয়েন্ট ইন্ডিয়া বলতে বর্তমানে কোন প্লেসগুলোর রেফারেন্স আসছে? এটা হচ্ছে গিয়ে অনেকটা উত্তরপ্রদেশ বা ওই ধরনের জায়গাগুলো। ঠিক আছে, নর্থ ওয়েস্টার্ন যেহেতু বলেছে, উত্তরপ্রদেশ, তারপরে জম্মু কাশ্মীর, ওই জায়গাগুলোকে বলা হচ্ছে। ম্যাম আমি কারেন্ট চলে গেছিল তো এই জন্য একটু ম্যাম বুঝি নাই যে আমরা আর্যরা অ্যাকচুয়ালি মানে কোথা থেকে আসছিল, এটা কি জানা গেছে যে আর্যরা কোথা থেকে আসছে? না, তাদের অ্যাকচুয়ালি সোর্সটা পাওয়া যায়নি, কিন্তু ধারণা করা হয় যে তাদের বিভিন্ন ফিজিক্যাল ফিচার, লাইক তারা অনেক লম্বা চড়া ছিল, তাদের গায়ের রং মানে অপেক্ষাকৃত অনেক উজ্জ্বল ছিল। হ্যাঁ, সেই অনুযায়ী ধারণা করা হয় যে তারা ছিল এখনকার যাদেরকে আমরা বলি যে ফরেনার বলি না ম্যাম। আমরা যাদেরকে, হ্যাঁ বলো। ম্যাম আমি ওই ভার্সিটি পরীক্ষার সময় অ্যাডমিশন টেস্টে পড়েছিলাম যে আর্যদের আদি নিবাস ছিল হলো ইউরাল পর্বতের দক্ষিণে, মানে বর্তমান ইরানি, যারা এশিয়া ইরানে যেটা সেটা। রাইট। সো দেখো ফিজিক্যাল ফিচার গুলো চিন্তা করে দেখো, যদি ইরানের কথাও আমরা চিন্তা করি, হ্যাঁ, যেহেতু এটা তুমি বলেছো যে একটা জায়গায় তুমি পড়েছো, অফকোর্স দ্যাট ইজ কাউন্টেবল। সো যদি আমরা ওইটাও চিন্তা করি যে ইরানি, তো ওদেরও কিন্তু ফিজিক্যাল ফিচার গুলো চিন্তা করে দেখো, তারা কিন্তু সবাই লম্বা চওড়া, তারা কিন্তু হ্যাঁ অপেক্ষাকৃত ওই যে অনেক বেশি ফর্সা, দেখতে উজ্জ্বল বর্ণের, হ্যাঁ, এবং চোখগুলো একটু পিঙ্গল বর্ণের হয়। হ্যাঁ, সো এরাই হচ্ছে কি ওই সময়ের আরিয়ান বা আর্য। এবং এই যে আমি একটা শব্দ বললাম না যে আমরা এখন যাদেরকে বলি ফরেনার, অ্যাকচুয়ালি এই মিনিংটাই কিন্তু দেয়া হচ্ছে আর্যদেরকে, যে ওই সময়ে তখন তো আর ইংলিশ ভাষা আসে নাই, তাই না? সো আর্য মানে ওই সময়ের ফরেনার। বুঝা যাচ্ছে এই জিনিসটা? মানে আমি কি তোমাকে এসেন্সটা বুঝাতে পেরেছি? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো অ্যাকচুয়ালি যেটা, সরি আমি নামটা খেয়াল মানে এখন তো আমি দেখাচ্ছি, স্লাইড দেখাচ্ছি, কারণ আমি খেয়াল করতে পারছি না, সরি। হ্যাঁ, বাট যারাই বলছো থ্যাংক ইউ ভেরি মাচ। আর যে বলেছো যে ইউরাল পর্বত বা এখনকার ইরানিয়ান, অফকোর্স দ্যাট ইজ ভেরি মাচ রিলেটেড to our study. So yes, Aryan মানে হচ্ছে তারাই যারা বহিরাগত এবং তাদের ফিজিক্যাল ফিচার এবং জীবন ধারণের যে বিষয়গুলো বা কালচার যেগুলো ছিল সেগুলো একেবারে ডিফারেন্ট ছিল ফ্রম দ্য অরিজিনাল পিপল অফ দিস রিজন। এবং সেই অনুযায়ী বলা যেতে পারে যে মানে সেই অনুযায়ী বলা হচ্ছে যে তারা বহিরাগত। ঠিক আছে, সো তারা এখানে এসে সেটেল ডাউন করে এবং যেটা আর কি এখানে আমি বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে প্রথম হিউম্যান সেটেলমেন্টস এর একটা এভিডেন্স পাওয়া যায়, আর্লিয়েস্ট এভিডেন্স, যেটা মিদনাপুর, বাঁকুড়া এবং বর্ধমানে পাওয়া যায়। বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন দ্য টাইম when people using them first settled in Bengal. It might have happened 10,000 years ago or more. যেটা আমি তোমাদেরকে বললাম যে আসলে আমরা যেই সময়টার কথা বলছি এটা মেবি 10,000 বছর বা 20,000 বছর, হয়তো আরো আগে হতে পারে, হু নোজ, জানি না। এটার যদি টেস্ট করা যেত ভালো মতন, একটা টেস্ট আছে সম্ভবত কার্বন টেস্ট বলে এটাকে, যে ওটা দিয়ে কিন্তু
টাইমকে পরীক্ষা করে বের করা যায় যে এটা কত আগের জিনিস, ঠিক আছে। সো সেই টেস্টগুলো যদি ভালো মতো করা যেত উইথ এক্সাক্ট এভিডেন্স, এক্সাক্ট প্লেস, এক্সাক্ট মানে সবকিছু মিলাই, তাহলে হয়তো বলা যেত যে এগুলো কত বছর আগে। বাট ধারণা করা হয় যে এটা মিনিমাম 10,000 ইয়ার্স, যে যখন থেকে হিউম্যান সেটেলমেন্ট শুরু হয় এই এলাকায় বা এই অঞ্চলে। আচ্ছা, the original settlers were non-Aryan ethnic groups, যাদেরকে আমরা যে বললাম যে অনার্য যারা, তাদেরকে কিন্তু বলা হচ্ছে তারা ছিল নিষাদ, অস্ট্রিক অর অস্ট্রো এশিয়াটিক্স। এটা হচ্ছে কি জাতিগতভাবে তাদেরকে এই নামটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। যে এই অঞ্চলে যারা ছিল তারা হচ্ছে কি তাদের নৃগোষ্ঠীগত অ্যানথ্রোপোলজিক্যাল পরিচয় হচ্ছে কি তারা ছিল নিষাদ বা ইংলিশে অস্ট্রিক অর অস্ট্রো এশিয়াটিক্স, ঠিক আছে। তারা ছিল অনার্য। ওকে, so they are now represented by the primitive peoples known as Kola, Bhil, Shautal, Shabara, Pulinda, etc. লক্ষ্য করে দেখো এখানে সাঁওতালদেরকে কিন্তু আমরা কোথায় পাই? আমাদের বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে, না সরি পাহাড়ি অঞ্চল না, সাঁওতাল থেকে আমরা প্রায় প্লেন ল্যান্ডে, সমতল ভূমিতে, যারা রাজশাহী, দিনাজপুর এবং ওই অঞ্চলটাতে তারা ছড়িয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে কাদেরকে পাই? শুধুমাত্র যারা চিটাগাং হিল ট্র্যাক্টসে আছে, এরকম 11টা নৃগোষ্ঠীগত জাতিসত্তাকে আমরা সেখানে পাই, যেখানে চাকমা আছে, মারমা আছে, বং, ম্রো, খিয়ং, এরকম আরো টোটাল 11টা। কিন্তু সমতল ভূমিতেও কিন্তু আদিবাসী আছে, ঠিক আছে, এবং তারাই কিন্তু অ্যাকচুয়াল আদিবাসী। আমরা যে বলি না ইন্ডিজিনিয়াস পিপলস বা আদিবাসী, তারাই হচ্ছে অ্যাকচুয়াল আদিবাসী, যারা রিপ্রেজেন্ট করে কাদেরকে? ওই যে ওই সময়ে বঙ্গ অঞ্চলে যারা অনার্য ছিল তাদেরকে রিপ্রেজেন্ট করছে। আমাদের এখানে আমরা পাই সাঁওতালদের, আর এই যে কোলা, ভিল, সাবরা, পুলিন্দা, এরা কিন্তু মোটামুটি ওয়েস্ট বেঙ্গল, তারপরে ইন্ডিয়ার আরো কিছু জায়গায় তারা ছড়িয়ে আছে, ঠিক আছে, প্লেন ল্যান্ডে। সো তারাই হচ্ছে অ্যাকচুয়াল আদিবাসী। আর তাছাড়া চিটাগাং হিল ট্র্যাক্টসে যারা আছে তারাও আদিবাসী, তবে তাদের আগমন তার একটু পরে, ঠিক আছে, এবং তাদের ইতিহাসটা মোটামুটি 400-500 বছর, তার আগে না। ওকে, সো কিন্তু এদের কিন্তু ওই হাজার হাজার বছর, মানে অ্যাটলিস্ট 1000 বছর তো অবশ্যই, ঠিক আছে। সো দে আর দ্য অ্যাকচুয়াল প্রিমিটিভ পিপল বা অ্যাকচুয়াল ইন্ডিজিনিয়াস পিপল ইন দিস বাংলায় সবার আগে আসছে সাঁওতালরা। ইউ ক্যান সে দ্যাট, ওকে, সেটা আমরা বলতে পারি, ঠিক আছে। ওকে ওকে, তাহলে উপজাতিরাই আগে আসছে, আমরাই পরে আসছি। অফকোর্স। আর সবচেয়ে বড় কথা ফর অল মানে কাইন্ড ইনফরমেশন ফর এভরিওয়ান, যে আমরা উপজাতি শব্দটা ইউজ করব না, ঠিক আছে। ইটস ইটস একটু একটু ডিমিনিং, এটা একটু অন্যরকম শুনতে শোনায়। হ্যাঁ, সো ইটস নট আ প্রবলেম। অর্থটা কি দাঁড়ায় তাহলে? কোনটা উপজাতি? হ্যাঁ, এইটার অল্টারনেটিভ কি বলা যেতে পারে? এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সেটা বলতে পারো, অথবা বিশেষ নৃগোষ্ঠী সেটা বললে আরো ভালো। আর একাডেমিক্যালি যে আমরা একই দেশে বাস করতেছি, এদের আমরা অন্যভাবে দেখতেছি, এটা না করাই ভালো আমার মনে হয়। এটা না করা ভালো, অফকোর্স অফকোর্স, বিকজ আমি যেমন বাঙালি, সেও সেরকম চাকমা, সেও সেরকম সাঁওতাল, ঠিক আছে। আমি বাঙালি বলেই, মানে আমি সংখ্যায় বেশি বলেই যে আমার হম্বিতম্বি বেশি হবে, দ্যাট ইজ নট রাইট। কারণ তারাও সমান সুযোগ পাওয়ার অধিকার রাখে, যেহেতু তারাও এই দেশের নাগরিক, ঠিক আছে। সো আমরা উপজাতি শব্দটা ইউজ করবো না, আমরা বলবো বিশেষ নৃগোষ্ঠী, অথবা আমি যেমন বলছি যে আমি বাঙালি, ঠিক এইভাবে স্পেসিফিকলি তাদেরকে অ্যাড্রেস করবো যে চাকমা নৃগোষ্ঠী, মারমা নৃগোষ্ঠী, সাঁওতাল নৃগোষ্ঠী, বাঙালি, সাঁওতাল, চাকমা, এইভাবে। আর আরেকটা হচ্ছে যে উপজাতির বদলে যেটা একাডেমিক্যালি মানে ইউজ করা হয় সেটা হচ্ছে আদিবাসী, ঠিক আছে। সো আদিবাসী বললে এটা একটু ভালো হয়। এনিহাউ, সো যেটা বলছিলে যে অফকোর্স আমরাই পরে আসছি, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের কিন্তু এই যে এখন আমাদেরকে যেমন দেখতে লাগে, আমাদের কারোর সাথে কিন্তু কারো মিল নাই, অথচ যারা সাঁওতাল, যারা চাকমা, তাদের সবার সাথে কিন্তু সবার ফিজিক্যাল একটা মিল থাকে, সবারই চোখ মুখ একরকম হয় মোটামুটি। হ্যাঁ, কিছু পার্থক্য তো অবশ্যই থাকে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের যেমন একজন খুব ফর্সা, একজন খুব কালো, একজন অনেক লম্বা, একজন খাটো, একজনের চুল কোকড়া, একজন মোটা, কালো, ম্যাম আমরা তো কি মিক্সিং জাতি, তাই না ম্যাম? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, উই আর এ মিক্সড
মানে নেশন, ঠিক আছে, এটাকে বলা হয় মাল্টি রেসিপ্রোকাল, ঠিক আছে, যে আমরা হচ্ছে মিক্সড, এবং উই শুড বি ভেরি ভেরি প্রাউড অ্যাবাউট দ্যাট, যে আমরাই পৃথিবীতে একটা জাতি যারা টোটালি মিক্সড বাই মানে অনেকগুলো জাতির যারা, কাজে যখন কেউ বলে হ্যাঁ বলো। অন্য কোনো এরকম কোন গোষ্ঠী নেই যারা মিক্স? হ্যাঁ আছে, নাই যে তা না, তবে আমরা সংখ্যায় অনেক বেশি, ঠিক আছে, সেটা খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। যেমন কিছু কি বলবো এটাকে, আফ্রিকান না ঠিক বলা চলে, আফ্রিকা এবং মিডল ইস্টের মাঝামাঝি কিছু জায়গা আছে যেখানে এরকম মিক্স জাতি পাওয়া যায়, কিন্তু তাদের সংখ্যা অত বেশি না এবং তাদের কথা অত বেশি শুনতেও পাওয়া যায় না, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা আর কি বলতে চাই, হ্যাঁ বলো ম্যাম, ইন্ডিয়াতেও তো এরকম। হ্যাঁ সেটাই আর কি বলছি, ভারতীয় উপমহাদেশের ইন্ডিয়ান এন্ড বাংলাদেশি পিপল তো মিক্স অথবা হাইব্রিড, এদেরকে তো বলা হয় না। এক্স্যাক্টলি, সেটাই বলছি যে আমরা বলতে আমি বুঝাচ্ছি যে এই যে ভারতীয় উপমহাদেশ, ঠিক আছে, হ্যাঁ এরাই হচ্ছে কি মিক্স জাতি। এবং আমরা যখন আরেকটা কথা তোমরা অনেকেই হয়তো ইউজ করো বা তোমাদের আশেপাশে শুনেও থাকবে, যে বলে না যে খাঁটি মুসলিম, there is no খাঁটি মুসলিম, অন্তত আমাদের ক্ষেত্রে সেটা হবে না। আরাবিয়ান যারা আছে তাদের হয়তো সেটা তাদের একটা ধারাবাহিকতা, লাইক আমাদের যেমন মুসলিম যারা আমরা আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে তাদের একটা ধারাবাহিকতা আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা এটা দাবি করতে পারবো না যে আমরা খাঁটি মুসলিম, বিকজ আমাদের অনেকেরই পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু কনভার্টেড মুসলিম, ঠিক আছে। এটা নিয়ে লজ্জাবোধ পাওয়ার বা লজ্জিত হওয়ার কিছুই নাই। ইউ শুড বি ভেরি প্রাউড উইথ দ্যাট, যে আমাদের এরকম একটা ফিচার আছে যে আমরা এখন যাই আছি তার পেছনে অনেক লম্বা একটা হিস্ট্রি আছে, অনেক রুট একটা আছে, ঠিক আছে। তো অনেকেই এই জিনিসটা নিয়ে এক ধরনের মানে ফলস একটা ইসের মধ্যে থাকে, সেটাকে ক্লিয়ার আউট করার জন্যই আমি এই কথাটা বললাম, ওকে, যে আমাদের এরকম একটা সমৃদ্ধ ইতিহাস আছে যেখানে যুগের পর যুগ অনেক জাতি এসে সেই ইতিহাসকে সমৃদ্ধ করেছে, ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, subsequent age two other ethnic groups settled in Bengal whose languages were Dravidian and Tibeto-Burman. এখানে এসে আবার এক ধরনের আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত একটা ট্রেস খুঁজে পাই, যেই ভাষাকে বলা হচ্ছে যে দ্রাবিডিয়ান এবং তিবেতো বার্মান, অর্থাৎ সেই ভাষা থেকে কিন্তু বিশেষ করে দ্রাবিড়, সেই ভাষা থেকে কিন্তু ধীরে ধীরে সংস্কৃত থেকে অপভ্রংশ থেকে ধীরে ধীরে আমাদের এখনকার যে বাংলা ভাষা সেটার উৎপত্তি, ঠিক আছে। তো আমাদের ভাষারও যে কত লম্বা একটা ইতিহাস, কত সমৃদ্ধ ইতিহাস, সেটা নিয়েও আমাদের প্রাউড ফিল করা উচিত। ওকে, এরপরে বলছে যে Aryan influence is found from the stone tools and many other archaeological discoveries, অর্থাৎ আর্যদের সময়ে স্টোন টুলের ব্যবহার কিন্তু শুরু হয়ে গিয়েছিল। স্টোন টুল তো বুঝি আমরা, তাই না, যে যেগুলো স্টোনের সাহায্যে মানে বিভিন্ন হাতুড়ি এগুলো তৈরি করা হতো, তখন থেকেই কিন্তু এই স্টোন টুল গুলো ইউজ করা শুরু হয়ে গিয়েছিল। মোটামুটি আমরা একটা ছবি পাই এরকম, যে ওই সময় কি কি ধরনের স্টোনের ইউজ হতো বা কোন শেপের স্টোন দিয়ে কি করা হতো, ঠিক আছে, এরকম কিছু স্টোনের পাওয়া যায়, ছবি পাওয়া যায়। এই হচ্ছে তার খুবই মানে রিয়েল একটা ছবি, যে ওই সময় ছুরির মতন দেখতে, তারপরে কোদালের মতন দেখতে, হ্যাঁ, এইগুলো ছিল ওই সময় স্টোন টুল। এবং এইটা হচ্ছে কি ওই সময় যে আমরা যে বলছি না আর্কিওলজিক্যাল ডিসকভারি, এইটা খনন করে, মাটি খনন করে 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 হাউস অফ কিং পান্ডু, মানে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমানের একটা জায়গা থেকে পাওয়া পান্ডু রাজার ঢিবি। এটা তোমরা যদি ইন্টারনেটে দাও তাও খুঁজে পাবে। এটা হচ্ছে এই তোমাদেরকে ছবিটা দেওয়ার মানে এটাই যে আমরা যখন যেই সময়ের কথা বলছি সেই সময় থেকেই কিন্তু অলরেডি ফ্লারিশ করা শুরু করেছে, ঠিক আছে, যে হিউম্যান সেটেলমেন্ট, ইউজ অফ স্টোন টুলস, তারপরে সেখানে ইটের ব্যবহার, বিভিন্ন যে নির্মাণ, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু তখন থেকে শুরু হয়ে গেছে। তো পান্ডু রাজার ঢিবি ওই সময়ের খুবই ফ্লারিশিং একটা সেন্টার পয়েন্ট ছিল, যেখান থেকে বিভিন্ন জাতি বিভিন্নভাবে এনরিচড হয়েছে, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানে
হয়তো এখনকার মতন মার্কেটিং পলিসি বা ই কমার্স তো আর ওই সময় ছিল না, তারা সেই সময়ের মতন করে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে। সো অলরেডি সেটা ওই সময় ওইখান থেকে শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, সো এই পর্যন্ত আমরা মোটামুটি আর্য প্রভাব বা আর্যকরণ বা আরিয়ান ইনফ্লুয়েন্স সম্পর্কে মোটামুটি আমরা আইডিয়া করতে পারি। Aryan influence is found from Greek and Latin sources. দেখো এতক্ষণ আমরা যেটা বললাম সেটা কিন্তু আমাদের নিজেদের সোর্সের কথা বলেছি, কিন্তু আর্যদের যে ইনফ্লুয়েন্স ছিল সেটা গ্রিক এবং ল্যাটিন সোর্স থেকেও কিন্তু পাওয়া যায়, যেটা সময়কাল হচ্ছে 3rd century BC to 1st century AD, that refer to an Eastern Indian nation অথবা state called, গ্রিকে সেটার নাম হচ্ছে গঙ্গারিডেই, আর ল্যাটিনে সেটার নাম হচ্ছে গঙ্গারিডই। ঠিক আছে, খুব বেশি পার্থক্য না, কিন্তু দুই ধরনের সোর্স থেকেই আমরা ওই সময় যে একটা ফ্লারিশমেন্ট ছিল আর্যদের সেইটা সম্পর্কে জানতে পারি, যে এরকম একটা এলাকা ছিল যার নাম ছিল গঙ্গারিডই, যেটা গঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকাতে বেস করে গড়ে উঠেছিল এবং যেটা ওই সময়ে খুব বড় একটা ফ্লারিশমেন্ট তৈরি করেছিল। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে সেই সময়ের ম্যাপ, যেটা হচ্ছে বলছে যে ওই সময় গঙ্গারিডই কোন জায়গাটা ছিল, যে বাংলা অঞ্চলটা। এইখানে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে ভারতীয় অঞ্চল কোনটা। তারপরে আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে জাস্ট একটু মানে ইনফরমেশন দেই, যেহেতু এখানে দেখা যাচ্ছে আলেকজান্ডার এম্পায়ার। আলেকজান্ডার কে ছিল? উনি ছিলেন একজন সবাই বলে গ্রিক যোদ্ধা, কিন্তু অ্যাকচুয়ালি ওনার অরিজিন ছিল যেটার আবার দুই ধরনের উচ্চারণ আছে। বহুল প্রচলিত উচ্চারণ হচ্ছে মেসিডোনিয়া, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ম্যাকাডোনিয়া। ঠিক আছে, ওখান থেকে ওনার অরিজিন, এবং উনি এমন একজন বীর যোদ্ধা, বা মানে উনি পছন্দ করতেন শুধু যুদ্ধ জয় করতে এবং এলাকা দখল করতে। ঠিক আছে, তো উনার একটা লক্ষ্য ছিল ভারতীয় অঞ্চলকে দখল করা, কিন্তু ভারতীয় অঞ্চল আসার মানে অগ্রসর হওয়ার পথে ভারতীয় অঞ্চলের যারা ওই সময়ের খুব ফ্লারিশিং মানে কি বলবো জনপদ ছিল বা কিং ছিল, তারা তাকে বাধা দেয়, যার ফলে সে আর ভারত ক্রস করতে পারে। ঠিক আছে, তো সেই সময় সে ভারত থেকে কিন্তু আবার রিটার্নড ব্যাক টু হিজ ওন এম্পায়ার। ওকে, কিন্তু এই লাল দাগ পর্যন্ত ছিল তার এম্পায়ার, অর্থাৎ অলরেডি পাকিস্তান পর্যন্ত কিন্তু সে চলে আসছিল, কিন্তু ভারত আর ক্রস করতে পারেনি। যদি ক্রস করতো হয়তো আমরা এতদিনে গ্রিক ভাষায় কথা বলতাম, হু নোজ, তাই না? এরকম তো আমরা অ্যাজিউম করতেই পারি। আসলে হিস্ট্রির বিষয়টাই এরকম যে অ্যাজিউম অনেক কিছুই করা যায়, বাট অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, মানে এভিডেন্স ইজ দেয়ার, হিস্ট্রি ইজ দেয়ার, টাইম ইজ দেয়ার। সো আমরা ওই বিষয়গুলোকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা হয়তো অ্যাজিউম করার জন্য করতেই পারি। এনিহাউ, সো আলেকজান্ডার, আচ্ছা আরেকটা জিনিস, ভারতবর্ষ পর্যন্ত না পৌঁছাতে পারার কারণ আছে কোনো? হ্যাঁ, ওই যে বললাম যে তাকে বাধা দেওয়া হয়েছিল। তখনকার ভারতবর্ষের যারা মানে বিভিন্ন জায়গা থেকে এসে ওই যারা ফ্লোরিশিং ছিল, রাজা ছিল, তারা তখন তাকে বাধা দিয়েছিল, অনেকে মিলে বাধা দিয়েছিল। বাট ম্যাম, তখন তো ভারত পাকিস্তান আর আলাদা ছিল না, তাহলে বললেন যে পাকিস্তান পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। হ্যাঁ হ্যাঁ, ভারত পাকিস্তান আমি আলাদা করে বলিনি তো, আমি বলেছি যে ভারতীয় যে অঞ্চল এখনকার আমরা যে ইয়েটা দেখি, এখানে ম্যাপেও কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, ভারতীয় অঞ্চল অবশ্য ভারতের কিছু অংশ তার দখলে চলে গিয়েছিল অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ ভারতের কিছু অংশ তার দখলে ছিল, কিন্তু পুরোটা সে নিতে পারে নাই, কারণ ততদিনে তাকে রেজিস্ট করার জন্য বিভিন্ন ওই যে ভারতীয় যারা ওই সময়ের শক্তিশালী রাজা ছিল তারা একতাবদ্ধ হয়ে গিয়েছে। এটার আরেকটা এভিডেন্স হচ্ছে কি, আমি যদিও দেখি নাই, বাট আমি আমার জাস্ট একটা আইডিয়া পেয়েছি যে বোধহয় গত বছর, সম্ভবত গত বছর বা 2018-তে আর কি, সোনি টিভিতে একটা সিরিয়াল হতো, সম্ভবত সিরিয়ালটার নাম ছিল পোরাস বা এরকম কিছু। ইয়েস ম্যাম, ওখানে আলেকজান্ডার আর পোরাসের কাহিনী দেখানো হয়েছে। সো ওই জিনিসগুলাই কিন্তু, ঠিক আছে, যারা দেখেছো ভালো, যারা যদি ইফ ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট,
ডু ওয়াচ ইট, তাহলে তোমাদের আরো এই বিষয়গুলো সম্পর্কে মানে ক্লিয়ার হয়ে যাবে ধারণা যে কেন তাকে সে পুরো ভারত দখল করতে পারেনি। তখন তাকে ওইভাবেই রেজিস্ট করা হয়েছিল। ওই সিরিয়ালে হয়তো একজন রাজাকে দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তার এটা ছিল একটা সম্মিলিত রেজিস্ট্যান্স, যার কারণে সে পুরো ভারত আর দখল করতে পারে। ম্যাম আলেকজান্ডার কি প্রশাসক ছিল? সরি, বুঝি নাই। মানে সে কি মানে গুড রুলার ছিল নাকি, সেটা বললাম। গুড রুলার, আচ্ছা, তার তো অ্যাকচুয়ালি শাসন করাটা মূল উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল সে জয় করবে, পুরো পৃথিবী দখল করে দিবে। ঠিক আছে, তো শাসনের কথা যদি বলো, ইয়েস, বিকজ সে তো দখল করতে করতে শাসনও করতো। ঠিক আছে, আর শাসন করতে অ্যাকচুয়ালি তার যে মন্ত্রিসভা ছিল বা আরো যারা ছিল সেখানে, তাদের ইন দ্যাট সেন্স ইউ ক্যান সে যে গুড রুলার, বাট অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য ছিল যে আমি দখল করব, আমি আমি পৃথিবী দখল করব, এটা তার মূল ড্রিম ছিল। ইয়েস ম্যাম, ওনার মোটিভই ছিল পুরো ওয়ার্ল্ডটা নিজের আন্ডারে করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আসলে রুলিং এর ব্যাপারটা ওইভাবে আসে না, আর যদি আসেও, যেহেতু সে দখল করেছে, সো রুল তো এক ধরনের করতেই হবে। হ্যাঁ, তবে এটা আমি অন্তত আনশিওর যে সে অত্যাচারী ছিল কিনা, কারণ এরকম কোনো এভিডেন্স ওইভাবে আমি পাইনি। যদি কেউ পাও, অফ কোর্স প্লিজ ডু শেয়ার উইথ মি এন্ড আদার্স অলসো। ম্যাম ওই সিরিয়ালটাতে তো দেখিয়েছিল যে ও ভালো ছিল, মানে অত্যাচার করতো না কাউকে। আচ্ছা আচ্ছা, এই তো একটা ইয়ে পাওয়া গেল। যেহেতু আমি দেখি না, এই জন্য আমি বলতে পারবো না। তো এই জন্য যেহেতু তুমি দেখেছো, তো অফকোর্স থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওই সিরিয়ালে যেহেতু দেখিয়েছে যে অত্যাচারী ছিল না, সো উই ক্যান সে দ্যাট হি ওয়াজ এ গুড রুলার। ঠিক আছে, এই আর কি। ওকে, সো এই হচ্ছে কি আমাদের মোটামুটি আরিয়ান ইনফ্লুয়েন্স সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল। আচ্ছা, এরপর হচ্ছে লাইক ম্যাম ডিক্টেটরশিপ চালু করতে চাইছিল কে? আলেকজান্ডার। ওই যে বললো না যে পুরা কান্ট্রি করতে চাইছে আর কি, ওয়ার্ল্ড রুল করতে চাইছে, তাহলে উনি একাই করতে যেত? আসলে এটাকে কি আমরা ডিক্টেটরশিপ বলবো কিনা সেটার একটা কিন্তু ডিবেট আছে। কারণ সে হয়তো শুধুই চেয়েছে যে পৃথিবী দখল করবে, কিন্তু ডিক্টেটরশিপের সাথে তো পলিটিক্যাল বিষয়গুলো জড়িত। তার হয়তো পলিটিক্সে অত বেশি আগ্রহ ছিল না। ঠিক আছে, তার শুধু স্বপ্নই ছিল সে পৃথিবী দখল করবে। দুটো কিন্তু ডিফারেন্ট, রুলিং অ্যান্ড অ্যাচিভিং ওন ড্রিম, দুটো কিন্তু ডিফারেন্ট। তো আমরা ওইভাবে বলতে পারবো না যে সে ডিক্টেটরশিপ করতে চেয়েছিল কিনা। ওর ম্যাম মোটিভ ছিল কনকারিং করা আর কি, রুলিংটা ওর। এক্স্যাক্টলি, ওর উদ্দেশ্য ছিল কনকোয়ার করা। ঠিক আছে, মানে নিজের ড্রিমকে মানে ওই যে বলে না ড্রিম কাম ট্রু, তার ড্রিম ছিল এটা, যেটাকে সে দখল কর মানে রাজ্য জয় করার মাধ্যমে সে মানে সত্যিটাকে মানে সত্যে পরিণত করত। কিন্তু ওই যে রুলস বা মানে একেবারে কি বলবো, মানে ক্ষমতার মোহ বা ওই ধরনের বিষয়গুলো কিন্তু আসলে তার সাথে অতটা তার ব্যাপারে জানা যায় না, অথবা আমি হয়তো জানি। কোশ্চেন ছিল, সরি, কোশ্চেন ছিল করাই মানে রুল করাই নাকি ম্যাম দখল করা মানে আসলে তাহলে ম্যাম কি ম্যাম? না, দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। দখল করে নেক্সট ধরো, তখনকার সময় তো মানে কি বলবো, এতটা ইজি ছিল না সবকিছু। মানে কোনো একটা জায়গায় যেতেই হয়তো দেখা যেত যে অনেক কিছু হ্যাঁ, মানে অনেক কাঠ খড় পোড়াতে হচ্ছে, অনেক জায়গা অনেক দিন লাগছে। সো একটা জায়গা দখল করার হয়তো 6 মাস পর আরেক জায়গার প্রতি সে রওনা দিল, কথার কথা বললাম আর কি। ঠিক আছে, মানে দখল করে আবার আরেকজনকে দায়িত্ব দিয়ে দিত রুল করার জন্য। এক্স্যাক্টলি, দায়িত্ব মানে ওই যে তার যে সভাসদ ছিল, মন্ত্রিসভা ছিল, তাদের মাধ্যমেই পরিচালনা করত। এবং সম্ভবত, ইফ আই এম নট রং, সম্ভবত তার মায়ের একটা বেশ বড় ভূমিকা ছিল এইসব ক্ষেত্রে, যে তার মাও এই বিষয়গুলোকে দেখাশোনা করত, সম্ভবত এরকম কিছু একটা ছিল। সো আলটিমেটলি সবাই মানে তার ইয়েটা ছিল যে আমি দখল করব। দখল করা মানেই যে সেটাকে শাসন করা তা কিন্তু না। তার স্বপ্ন ছিল যে মানে রাজ্য জয় করা বা পৃথিবী জয় করা, যেটাকে আগে একটু বললো যে কনকোয়ারিং। ঠিক আছে, সো কনকোয়ারিং মানে কি পৃথিবীর অধিপতি হওয়া। ঠিক আছে, নট ইন দ্যাট সেন্স যে একেবারে পলিটিক্যালি সেটাকে ইয়ে করা। আমার আন্ডারে যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে তোমাদের কারো হাতে
যদি নর্মাল স্মার্টফোন থাকে আর কারো হাতে যদি আইফোন থাকে, সো আইফোন যাদের হাতে থাকবে তারা তো একটু এম্পাওয়ার্ড ফিল করবেই, তাই না? তো জিনিসটা হচ্ছে কি ওইরকম, সে মনে করতো যে পৃথিবীর অধিপতি হব, তার মানে আমি এম্পাওয়ার্ড। সে সবচেয়ে বেশি এম্পাওয়ার্ড হতে চেয়েছিল। এখন এম্পাওয়ার্ড হওয়া আর রুলার হওয়া দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? সেইখানে হ্যাঁ বলো। একটা কোশ্চেন হচ্ছে যে ম্যাম, এখানে যে গ্রিক আর ল্যাটিন সোর্সের কথা বলেছে, তার মানে কি আর্যদের মধ্যে ম্যাক্সিমাম গ্রিক আর ল্যাটিন ছিল? অ্যাকচুয়ালি এটা আমরা বলতে পারবো না যে আর্যদের মধ্যে বেশিরভাগ গ্রিক আর ল্যাটিন ছিল কিনা, বাট এটা বলা যেতে পারে যে তখন কিন্তু প্রচুর পরিমাণে সারা ওয়ার্ল্ডেই এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ চলাফেরা করতো, ঠিক আছে? তো এরকমও দেখা গেছে হয়তো যে তখনকার সময় হয়তো কোনো গ্রিক বা কোনো ল্যাটিন পর্যটক দল তারা হয়তো এই এলাকাতে আসছে, এসে তারা যা যা দেখছে সেটাই তারা কিন্তু রাইট ডাউন করেছে, ঠিক আছে? সো আর আর্যদের মধ্যে থেকেই আমরা এটা বলতে পারবো না যে তাদের মধ্যেই তারা গ্রিক এন্ড ল্যাটিন বেশি ছিল কিনা, বাট আমরা এইটুকু বলতে পারবো যে যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করতো, অভিযাত্রিক দল ছিল, তারপরে বিভিন্ন ব্যবসার উদ্দেশ্যে যাওয়া আসা করতো, বিভিন্ন মানে ওই যে মশলা, তারপরে কাপড়, বিশেষ করে আমাদের মুসলিম, এগুলো কালেক্ট করতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে না? তো এরকমই হয়তো গ্রিক এবং ল্যাটিন যারা ছিল তারা আসছে, এসে এখানে যা যা দেখেছে সেই অনুযায়ী তারা তাদের লিপিবদ্ধ করে গেছে তাদের যে লেখার যে জায়গা, সেখান থেকে এই ধরনের আইডিয়া গুলো পাওয়া যায়, ঠিক আছে? আর ওই যে একটু আগে যে বললো আমাদের একটা স্টুডেন্ট, সরি আমি আবারও সরি যে আমি যেহেতু নামগুলো দেখতে পাচ্ছি না বলতে পারছি না, সেটা হচ্ছে যে ইউরাল পর্বত থেকে বিশেষ করে এখনকার যারা ইরানিয়ান নাম হলো ফারিয়া, সরি ফারিয়া, আমি আসলে যে স্লাইড দেখাচ্ছি তো কারণ আমি দেখতে পাচ্ছি না, এটা একটা ঝামেলা গুগল মিটের, একটা অপশন থাকা উচিত ছিল যে স্লাইড দেখার সাথে সাথে নাম দেখা যাবে। আই এম সরি টু এভরিওয়ান। ওকে, আচ্ছা যেটা বলছিল ফারিয়া যে হচ্ছে ইউরাল পর্বত থেকে বিশেষ করে যারা এখনকার সময় ইরানিয়ান তাদের ওখান থেকে আসে। তো আমরা যখন যে ফিজিক্যাল ফিচারগুলো দেখি তখন কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়ালি আর্য যারা ছিল তারা কিন্তু বাইরের মানুষ ছিল, তারা কিন্তু এই জায়গার মানুষ ছিল না, তারা ফরেনার ছিল, ঠিক আছে? আমরা তাদেরকে ওই সময় আর্য বলে। তো আলটিমেটলি ওই সময় ওইখান থেকে আর্যরা এসেছিল, এসে এখানে সেটেল ডাউন করেছিল, ঠিক আছে? আমি আমার নিজের ফ্যামিলি বলে বলতে পারি যে অলরেডি হয়তো আমরা কিছুটা বুঝতে পারবে যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে আমার আগের 7 পুরুষের নাম আমি মোটামুটি তালিকা করতে পেরেছি, ঠিক আছে? মোটামুটি। তো প্রথম যার কথা আমি যে তিনি এসেছিলেন আফগানিস্তান থেকে, ওকে? এবং অবশ্যই তোমরা যখন রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা বলবে সেও ছিল একজন আফগান, তাই না? এরকম বিভিন্ন জায়গা থেকে মানুষ ভাগ্যের অন্বেষণে, জীবনের অন্বেষণে বিভিন্ন জায়গায় গেছে। তো এটা শুরু হয়েছিল পুরো থেকে আর্যরা এসেছিল সেখান থেকে, ঠিক আছে? তো আলটিমেটলি ইরানিয়ান এবং ওইসব জায়গায় আসাটাই কিন্তু ইজিয়ার, তাই না? এবং এইভাবেই আর কি বলা যেতে পারে যে আর্যান ইনফ্লুয়েন্স এভাবেই বাংলার অঞ্চলকে মোটামুটি প্রভাবিত করতে পেরেছে। আচ্ছা, আমাদের তো সময় আমার আরেকটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু প্রসিড করি। তাহলে আমরা প্রসিড করি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা জানি যে আর্যদের কি ইনফ্লুয়েন্স ছিল এবং তারপরে তাদের কিভাবে বাংলা অঞ্চলকে প্রভাবিত করেছিল সেই পর্যন্ত। এখন আমরা মূল জায়গায় যাবো যে বাংলা অঞ্চলকে এই যে আমরা যেটা শাসনের কথা বললাম, কারা কারা শাসন করেছিল, এই শাসনটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল শাসন, যেটা আলেকজান্ডারের শাসন না। আলেকজান্ডারের ছিল ড্রিম টু কনকোয়ার দ্য ওয়ার্ল্ড, কিন্তু এরা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি শাসন করেছিল, ঠিক আছে? দখল করে শাসন করা। তো প্রথমে ডিফারেন্ট ডাইনাস্টিস অফ এনশিয়েন্ট বেঙ্গল, প্রথমেই আমরা যাদের কথা খুঁজে পাই তারা হচ্ছে দ্য মৌর্য ডাইনাস্টি অথবা মৌর্য, ঠিক আছে? মৌর্য বংশ, ঠিক আছে? মৌর্য বংশের খুঁজে পাই। প্রথমত
they ruled in 3rd century BC. তৃতীয় শতাব্দীর কথা বলছি। তাদের যে বিভিন্ন এভিডেন্স পাওয়া যায় সেটা কোথায় পাওয়া যায়? মহাস্থান ব্রাহ্মী ইনস্ক্রিপশন ফ্রম পুন্ড্রনগর, যে নগরের কথা আমরা বললাম একটু আগে, পুন্ড্রনগর। পুন্ড্রনগরের মধ্যে রুইন্স অ্যাট মহাস্থান, বগুড়া, বাংলাদেশ, সেটাই অ্যাকচুয়ালি পুন্ড্রনগর। সেটা ছিল অ্যাকচুয়ালি কি অ্যান আরবান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড কালচারাল সেন্টার, ঠিক আছে? এবং সেই পুন্ড্রনগরের থেকেই মহাস্থান ব্রাহ্মী ইনস্ক্রিপশন যে পাওয়া যায় সেটার থেকেই আমরা মৌর্য রুলের টেস্টিমনি খুঁজে পাই, ঠিক আছে? মৌর্য বংশের যে ধারাবাহিকতা সেটা খুঁজে পাই। ওই সময়ের ইউনিক রুলার ছিল অশোকা, কিং অশোকা। নিশ্চয়ই শাহরুখ খানের অশোকা দেখেছেন? Yes, ma'am. Yes, ma'am. Yes. So ওই বিষয়টাই আসলে এখানে বলা হচ্ছে যে ইউনিক রুলার ওয়াজ অশোকা, গ্র্যান্ডসন অফ চন্দ্রগুপ্ত মৌর্য। এবং সম্ভবত এই যে চন্দ্রগুপ্ত মৌর্য এর সম্পর্কেও বোধহয় সোনি টিভিতে কিছু একটা সিরিয়াল ছিল ওনার নামে একটা। আমি আর এই ইনফরমেশন গুলো কালেক্ট করি, সো তার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে ওই সময় কিভাবে জিনিসগুলো বা বিষয়গুলো ইয়ে হতো, কন্ডাক্টেড হতো। সো তার নাতি হচ্ছে গিয়ে অশোকা। এবং ম্যাম হ্যাঁ, বলো। অশোকা ইউনিক রুলার বলার কারণ কি ম্যাম? কারণ হচ্ছে হি রুলড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট 268 থেকে 232 বিসি এবং প্রমোটেড স্প্রেড অফ বুদ্ধিজম অ্যাক্রস এনশিয়েন্ট ইন্ডিয়া, এনশিয়েন্ট এশিয়া। মানে বুদ্ধিজমের মানে প্রমোটিং এর সাথে সাথে সেই সময়ে সে এমন কিছু উদাহরণ তার কাজের মাধ্যমে বা এমন কিছু এক্সাম্পল রেখেছিল যেটা আর কোনো রুলার রাখতে পারেনি। এই জন্যই তাকে বলা হচ্ছে সে ছিল ওই সময়ের ইউনিক রুলার বা মৌর্য বংশের ইউনিক রুলার। হ্যাঁ, বলো। ম্যাম শাহরুখ খানের মুভিতে এরকম মানে অশোকার রুল করা নিয়ে তেমন কিছুই দেখায় নাই এবং শুধুমাত্র দেখিয়েছে যে সে হচ্ছে গিয়ে রোমান্টিক কেউ একজন এবং অশোকা লাইক দেখা না দরকার নেই, কারণ এখানে শুধুমাত্র লাভ এন্ড অল দোজ থিংস, এখানে আসলে ওই যে রুলার হিসেবে সে কেমন ছিল সেটা দেখানো হয়নি, ঠিক আছে? বাট আমি জাস্ট তোমাদেরকে এমনি রেফারেন্স দিলাম যে এই অশোকাই সেই অশোকা, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, আরেকটা কেউ কিছু বলছিলে বোধহয়, আমি স্কিপ করে গেছি, মানে আমি শুনতে পাইনি। কেউ কিছু বলছিল? ম্যাম আমি বলতেছিলাম যে অশোকাতে ওই দেখা ছিল ম্যাম যে এই রাজ্য দখল করার জিনিসটা কিছু দেখা হ্যাঁ, কিছু, হ্যাঁ অফকোর্স কিছু তো না রাখতেই হবে, নাহলে তো আর বোঝা যাবে না যে আসলে মানে জিনিসটা কি। হ্যাঁ, কিছু দেখা গেছিল। সো যদি কেউ ইচ্ছা করে দেখতে পারো, বাট আসলে খুব বেশি কানেকশন নেই, বাট কিছু দেখানো হয়েছিল এনিহাউ। সো এটাই আর কি যে ওই সময় মৌর্য বংশের যে খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং ইউনিক রুলার ছিল রাজা অশোক, ঠিক আছে? এবং সম্ভবত ভারতের একটা মানে একটা এমব্লেম বা এরকম আছে অশোক স্তম্ভ, ঠিক আছে? সেটাকে কিন্তু ওরা খুব সমীহ করে বিভিন্ন মানে রাষ্ট্রীয় মানে মানে কাজকর্মে, রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে সেই অশোক স্তম্ভকে ম্যাম অশোক চক্র, অশোক চক্র ওটাকে অশোক স্তম্ভ। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা এটা আরো ভালো মতো জানতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি আর কি জাস্ট বললাম, রেফারেন্স দিলাম যে অশোক সেই সময়ে খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিল, যার ফলে তার লিগেসি এখনো বা তার জনপ্রিয়তা এখনো রয়ে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউনিক মেনশনস, অর্থাৎ ওই সময় কোন কোন বিষয়গুলো খুবই বিখ্যাত ছিল। যেমন একটা হচ্ছে কৌটিল্য নামক একজন যে সভাসদ ছিল অশোকের, সে হচ্ছে গিয়ে ইয়ে করেছিল, অর্থশাস্ত্র নামে একটা মানে লেখনী রচনা করেছিল, যেখানে অনেক কিছু এই যে এখনকার সময়ে যে অর্থনৈতিক বিষয়গুলো পরিচালিত হয় বা ইকোনমিক পলিসি গুলো তৈরি করা হয়, সেটা কিন্তু এই অর্থশাস্ত্রকে বেস করে, ঠিক আছে? বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে এই অর্থশাস্ত্রকে বেস করেই সেগুলো তৈরি করা হয়। এবং সেখানে আরো কি ছিল, কটন ফ্যাব্রিকের কথা ছিল, বাবগা নামের একটা জায়গার কটন ফ্যাব্রিক, যেগুলো খুবই বিখ্যাত ছিল এবং সেটা দিয়েই তারা ওই সময়ের অনেক বিজনেস স্ট্র্যাটেজি পরিচালনা করতো। তারপরে ছিল টেরাকোটা প্লাক্স, অর্থাৎ মাটি দিয়ে ব্লক তৈরি করে করে সেগুলোকে বিভিন্ন ডিজাইন করে সেগুলো আরো অনেক মজবুত ছিল। মানে আমাদের এখনকার যে টাইলস সেটারই একটা আদি রূপ হচ্ছে টেরাকোটা, ঠিক আছে? অলরাইট। আর এটার এই মৌর্য বংশের ফল অর এন্ডিং হয়েছিল কবে? 2nd সেঞ্চুরি বিসিতে,
ঠিক আছে, মানে অর্থাৎ প্রায় 100 বছর তারা কিন্তু ভালো রকমের রুলস তারা করতে পেরেছিল। এখন তোমাদের একটা হোমওয়ার্ক হচ্ছে এরপরে যেই ডাইনেস্টি গুলো তোমরা দেখবে সেইখানে এই যে পয়েন্টগুলো আছে যে রুল কবে, সেখানে সোর্স বা এভিডেন্স কোথায় পাওয়া গেছে, ইউনিক রুলার কে ছিল বা কারা ছিল, কবে কবে করেছে, শাসন করেছে, কি তার সময় কি কি হয়েছে, তারপরে ওই সময়ে কি কি বিখ্যাত বিষয় ছিল যেগুলোর উল্লেখ পাওয়া যায়, এন্ড when was the ending। এই যে 5টা টোটাল পয়েন্ট, এই পয়েন্টগুলো তোমরা ওই ডাইনেস্টি গুলোর বের করবে। কোন ডাইনেস্টি গুলো? এটা হচ্ছে এইগুলো। The description of the other major dynasties should be prepared by following the points mentioned in Maurya rule, that is the previous slide। সেগুলো কোনগুলো? গুপ্ত ডাইনেস্টি, যার মধ্যে অবশ্যই শশাঙ্কের কথা থাকবে। তারপরে হচ্ছে শশাঙ্কের আন্ডারে মৎস্যনায়ম বলে একটা বিষয় আছে, সেটা আমি এখনই বলে দিব, অসুবিধা নাই। দেন ইট ইজ দ্য পালা ডাইনেস্টি বা পাল বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, ঠিক আছে। দেন ইট ইজ দ্য দেবা ডাইনেস্টি বা দেব বংশ, ঠিক আছে। দেন ইট ইজ দ্য চন্দ্র ডাইনেস্টি বা চন্দ্র বংশ, দেন বর্মন ডাইনেস্টি বা বর্মন বংশ, দেন সেনা ডাইনেস্টি বা এটাকে কিন্তু বাংলায় আমরা সেন বলবো না, সেনাই বলতে হবে, কারণ হচ্ছে এরা এসেছিল দক্ষিণ কর্ণাটক থেকে, ঠিক আছে। এবং দক্ষিণ কর্ণাটকে ওই যে আমরা, তোমরা বাহুবলীতে দেখেছো না, দেবসেনা, তারপরে আরো এই সেনা, এরাই হচ্ছে সেই সেনা, ঠিক আছে। তো এটা বাংলায়, হ্যাঁ বলো ম্যাম। বার্মানটা কি বর্ধন না হর্ষবর্ধন? না 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 না, হর্ষবর্ধনও আছে এখানে, কিন্তু সে বর্মনের আন্ডারে না, ঠিক আছে। তোমরা, আমি তোমাদেরকে একটা মেটেরিয়াল দিব, অফকোর্স সেই মেটেরিয়ালের মধ্যেই সব দেয়া আছে, ওকে। তোমরা পড়লে ওখান থেকে খুঁজে বের করতে পারবে, নো প্রবলেম। ওকে, সো আফটার দ্য সেনা, বা যেটাকে আমরা বাংলায় সেনাই বলবো, সেনা বংশ, তাদের এই, আচ্ছা, এই টোটাল যে মৌর্য তো করাই আছে, তোমাদেরকে শুধু বের করতে হবে 2 3 4 5 6 7, অর্থাৎ এই 6টা বংশের, মানে ওই পয়েন্টগুলো অনুযায়ী 6টা বংশের ইয়েগুলো, পয়েন্টগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন যদি, হ্যাঁ বলো, কেউ কিছু বলবে? ম্যাম, আমাদের মানে প্রথম যে স্লাইডটাতে দেয়া, মানে 1 নাম্বার যেটা দেয়া, সেটা দেখে দেখে হচ্ছে আমরা হচ্ছে এইগুলো করব। হ্যাঁ, আমি দেখে বলি তোমাদেরকে আরেকবার, এইগুলো দেখে, এই পয়েন্টগুলো দেখে দেখে বাকি, হ্যাঁ, বুঝতে পেরেছি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন গুপ্ত ডাইনেস্টির বিষয়ে শশাঙ্কের কথা যখন আসবে, শশাঙ্ক ছিল ওই যে অশোকের মতো গুপ্ত বংশের খুব বিখ্যাত একজন ইউনিক রুলার, ঠিক আছে। আর শশাঙ্কের সময়ে এই যে মৎস্যনায়ম, এই বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। সেটা হচ্ছে তার সময়ে, তার আগের যারা রুলার ছিল তাদের সময় থেকে শুরু হতে হতে তার সময় এসে এমন একটা অরাজক অবস্থা তৈরি হয়, যেই অরাজক অবস্থাকে বা একটা বিশৃঙ্খল অবস্থাকে তুলনা করা হচ্ছে মৎস্যনায়মের সাথে। মৎস্যনায়ম মানে হচ্ছে when the big fish eats the little fishes, অর্থাৎ রূপক অর্থে কি, যারা বিগ ফিশ মানে যাদের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক টাকা পয়সা, তারা কি করে, ছোট মাছ যারা, বা ছোট, তাদের থেকে যারা লোয়ার, বা তাদের থেকে যারা কম ক্ষমতাধর, কম পয়সা, গরিব, দরিদ্র, বা অন্যান্য বিষয়ে যাদের অত বেশি এক্সপোজার ছিল না, তাদেরকে শোষণ করেছে। শোষণ করতে 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 এক ধরনের একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। শশাঙ্ক তখন সেই বিশৃঙ্খল অবস্থাকে রেকটিফাই করেছে, সেটাকে ঠিক করেছে, এবং তার মাধ্যমে সেই বিষয়গুলো সলভড হয়েছে, ঠিক আছে। এই জন্যই বলা হচ্ছে, এটা একটা সংস্কৃত শব্দ, মৎস্যনায়ম, মানে মৎস্যের সংসারে যখন অন্যায় হয়, মৎস্যনায়ম, ঠিক আছে। মৎস্যের সংসারে বা মাছের সংসারে যখন অন্যায় হয়, কখন অন্যায় হয়? যখন বিগ ফিশ বড় মাছগুলো ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক আছে, এবং কোনো ধরনের বাছ বিচার ছাড়াই, ওকে। সো দিস ইজ, এটা একটা রূপক অর্থ, এটাকে জাস্ট অ্যালিগরিক্যালি এখানে মিলানো হয়েছে, কিন্তু ম্যাম হোমওয়ার্কটা আসলে আমি বুঝলাম না ম্যাম, মানে কি করতে হবে মূলত ম্যাম? আচ্ছা, কে বুঝেছো? পারিয়া বুঝেছো?
ম্যাম আমি বুঝেছি। বল। ইয়েস ম্যাম, বুঝেছি। আচ্ছা আমাদের বলো। হোমওয়ার্কটা এক্সপ্লেইন করব নাকি হ্যাঁ, মাঝখানে এটা? না হোমওয়ার্ক এক্সপ্লেইন করবে। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে আমাদেরকে আপনি যেটা পড়ালেন মৌর্য বংশ, সেখানে মৌর্য বংশের সবচেয়ে বিখ্যাত রাজা কে ছিল বা বিখ্যাত শাসক কে ছিল, কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, আহ এই যে ইনফরমেশন গুলো, সেগুলো হচ্ছে এই যে পরবর্তী যে বংশগুলো ছিল মৌর্য বংশের পরে গুপ্ত বংশ, পাল বংশ, দেব বংশ, এগুলোর সেই বিখ্যাত শাসকগুলোর নাম, কত সাল থেকে কত সাল পর্যন্ত সেই বংশটা রাজত্ব করেছে, সেই রাইট। জিনিসগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, অর্থাৎ মানে এগুলোকে তোমরা লিখেও রাখতে পারো তোমাদের মতন করে, টাইপও করে রাখতে পারো অ্যাজ ইউ উইশ, আর হচ্ছে গিয়ে অথবা মানে তোমাদের মতন করে তোমরা এই করবে, ইটস হোমওয়ার্ক, তাই না? আমি শুধু তোমাদের সাথে আলোচনা করব জিনিসগুলো যে অ্যাকচুয়ালি কি কি আসে এগুলোর আন্ডারে। ওকে, সো আলটিমেটলি ম্যাম ইনফরমেশন গুলো তো আমরা গুগলে ইজিলি পেয়ে যাবো না, নাকি? গুগল না ম্যাটেরিয়াল আপনি দিবেন? ম্যাটেরিয়াল আমি দিয়ে দিব, সেই ম্যাটেরিয়াল থেকে খুঁজে বের করবে, সমস্যা নেই। ম্যাম এটা কি ওকে ম্যাম। ক্লাসরুমে সাবমিট করতে হবে? না 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 না, কোনো কিছু না, ইটস জাস্ট মানে তোমার মতন করে তুমি তৈরি করবে, আমরা জাস্ট একটু ডিসকাস করব, ঠিক আছে? কোনো সাবমিশন। ম্যাম অ্যান্সারগুলো কি গুগল থেকে সার্চ করে দেখতে পারবো? হ্যাঁ, এডিশনাল ইনফরমেশন যদি কিছু লাগে অবশ্যই গুগলে সার্চ করবে, বাট আমি যে ম্যাটেরিয়াল দিয়ে দিব সেখান থেকে তো থাকবেই, মানে সেখানেই মোটামুটি সব কভার হয়ে যাওয়ার কথা। যদি না হয় অফকোর্স ইউ গুগল ইট, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সেটা কোনো সমস্যা নেই। ওকে ম্যাম। আরেকটা কেউ কিছু বলছিলে? ম্যাম আমি বলছিলাম যে এই স্লাইডটা কি আজকে দিয়ে দেওয়া হ্যাঁ, হবে? আজকেই দিয়ে দেবো, তবে একটু সময় লাগতে পারে, ঠিক আছে? বাট আজকেই দিয়ে ওকে দেবো, ওকে। ঠিক আছে? ম্যাম ওই মাৎসানায়াম নিয়ে মানে কি লিখবো? মাৎসানায়ামটা তো শশাঙ্ককে নিয়ে বলা আছে, তো ওইটার আন্ডারে কি লিখবো? ওইটার আন্ডারে আসলে কিছু লেখার নাই, আমি জাস্ট এখানে তোমাদেরকে বোঝানোর জন্য এখানে একটু আলাদা করে মেনশন করে রেখেছি। বাট তোমরা ওই শশাঙ্ক যখন লিখবে তখন জাস্ট ওই যে তার স্পেশাল মেনশন হিসেবে মাৎসানায়াম এভাবে লিখে রাখবে। ম্যাম একটা কোশ্চেন আছে। বলো। আমি যতটুকু জানি যে মাৎসান্যায়টা আসলে শশাঙ্কের মৃত্যুর পরের কাহিনী, মানে শশাঙ্ক মারা যাওয়ার পরে আর কেউ ওরকম যোগ্য ছিল না ক্ষমতা নেওয়ার, তো সেই সময় এক্স্যাক্টলি ম্যাম। তৈরি হয় ম্যাম এবং আমিও তারপরে এটাই হ্যাঁ তারপরে আচ্ছা ম্যাম আমিও এটাই জানি। আসে তো আচ্ছা আচ্ছা ম্যাম সেম জিনিস জানি। আচ্ছা, তাহলে আমি যেখান থেকে পেয়েছি সেখানে তো এই জিনিসটা এইভাবে নাই। আচ্ছা ওকে, নো প্রবলেম, তোমাদের কাছে যদি ওটা এভিডেন্ট মনে হয় ইউ ডু পুট দ্যাট, সমস্যা নেই, ঠিক আছে? অসুবিধা হবে না। বাট আমি যেখান থেকে পেয়েছি সেটা তো খুবই রিলায়েবল সোর্স, সেখানে এই জিনিসটা থাকার কথা না। এনি হাউ সমস্যা নেই, আমরা টুগেদার উই উইল ক্লিয়ার ইট আপ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, সো আমি একটু প্রসিড করি, আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা হচ্ছে গিয়ে এনশিয়েন্ট যারা তাদের ডিফারেন্ট ডাইনেস্টি যারা ছিল তাদেরটা বের করবে হোমওয়ার্ক। এরপরে হচ্ছে কি মিডিয়াভেল এরাতে কারা ছিল, কোন ডাইনেস্টি শাসন করেছে, হিস্ট্রি অফ বেঙ্গল এন্ড মিডিয়াভেল এরা। এটাও কিন্তু এটা ঠিক হোমওয়ার্ক বলবো না, বাট এটাকেও তোমরা ওই পয়েন্টগুলো দিয়েই মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করবে বা একটু জানার চেষ্টা করবে, ঠিক আছে? The description of the Muslim dynasties below should be prepared by following the points mentioned earlier in previous slides. অর্থাৎ সেই পয়েন্টগুলোকে মাথায় রেখে তোমরা এই বিষয়গুলোকে দেখবে। The Muslim rule, Sultanate rule, Ilyas Shahi rule বা ইলিয়াস শাহী পিরিয়ড, হাবশি রুল, হুসেন শাহী রুল, আফগান রুল, এন্ড তারপরে হচ্ছে গিয়ে লাস্টলি মুঘল রুল, যেটাকে আমি তোমাদেরকে ডিসকাস করে দিব। আমি মুঘল রুলটা এই কারণে ডিসকাস করছি যে এখান থেকে আমাদের মোটামুটি মূল জায়গা আমাদের হিস্ট্রি, ঠিক আছে? আর বাকিগুলো যেগুলো হচ্ছে যে মৌর্য যুগ থেকে শুরু করে তারপরে গুপ্ত, পাল, এগুলো এবং তার সাথে সাথে মুসলিম সালতানেত, তারপরে আফগান রুল, এগুলো সম্পর্কে আমাদের ওই জাস্ট বেসিক ওই 5টা পয়েন্ট জানলেই হবে, ঠিক আছে? এগুলো আর অত বেশি ডিটেলসে আমাদের জানার দরকার নেই, এই জন্যই তোমাদেরকে কিন্তু আমি এই এক্সারসাইজ গুলো করাচ্ছি, ঠিক আছে? ম্যাম এই জাস্ট বলো। ম্যাম এই মুসলিম রুল, সুলতান রুল, এগুলা কি আমরা এটারও কি ওই ডিটেলস গুলা বের করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে জাস্ট ওই পয়েন্ট গুলো বের করবে, ঠিক আছে? জাস্ট মানে টু নো অ্যাবাউট যে কি ছিল অ্যাকচুয়ালি, ডিটেলসে যাওয়ার দরকার নেই। এবং আমি যেই মেটেরিয়ালটা দিব তার সাথে তোমাদের যে যদি কোনো মনে হয় যে গুগল সার্চ করলে তোমরা আরো ভালো মানে ইনপুট দিতে পারবে, ডু দ্যাট, সমস্যা নাই, ঠিক আছে? বাট আমি মেটেরিয়ালটা দিয়ে দিব যেখান থেকে তোমরা মোটামুটি সবগুলোকেই কভার করতে পারবে।
ওকে, আচ্ছা এখন আমি মুঘল রুলটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দ্যাট ইজ মুঘল পিরিয়ড আপ টু 1757. It was established in Bengal after defeat of Afghan Sultan Daud Khan Karrani in Battle of Rajmahal on 12 July 1576. অর্থাৎ আমাদের কিন্তু আমরা মোটামুটি প্রি হিস্টরি মোটামুটি এক লাফে কিন্তু পার হলাম, যদিও এক লাফে পার হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরে আমাদের টাইম কনস্ট্রেন্ট সবকিছু মিলাই আসলে আমাদেরকে এক লাফে পার হতে হয়েছে। সো আমাদের মূল কনসেন্ট্রেশন হবে এই মুঘল পিরিয়ড থেকে। সো 1576 সালের একটা যুদ্ধ, রাজমহলের যুদ্ধ, সেখানে আফগান সুলতান দাউদ খান কররানীকে পরাজয়ের মাধ্যমে বাংলায় মুঘল রুলের শুরু। ওকে, ইসলাম খান চিশতি তিনি ছিলেন জাহাঙ্গীরের সুবাহদার। সুবাহ মানে হচ্ছে একটা টেরিটরি, তখনকার সময় একটা টেরিটরি মানে সেটারও একটা ডিমার্কেশন দেওয়া থাকতো, সেটাকে বলা হতো সুবাহ। সেই সুবাহ যে দেখাশোনা করতো তাকে বলা হতো সুবাহদার। সো ইসলাম খান চিশতি উনি জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের একজন সুবাহদার ছিলেন এবং হি ব্রট হোল অফ বেঙ্গল এক্সেপ্ট চিটাগাং আন্ডার মুঘল কন্ট্রোল। ঠিক আছে, ইসলাম খান চিশতি সারা বাংলাকে মুঘলের কন্ট্রোলের আন্ডারে নিয়ে আসে ওই যুদ্ধের পরাজয়ের মাধ্যমে, মানে যুদ্ধের জয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি। So that time few powerful military chieftains or bhuyas, যেটাকে আমরা জানি ভুইয়া হিসেবে, তারা ছিল মিলিটারি চিফটেন, কন্ট্রোল ডিফারেন্ট পকেটস অফ বেঙ্গল। এই ভুইয়া অনুযায়ী আমরা বলতে পারি 12 ভুইয়া, অর্থাৎ they tried to resist the Mughal aggression and some of them known as 12 ভুইয়া। 12 territorial landlords stand out prominent, অর্থাৎ 12 ভুইয়ারা তখন একসাথে রেজিস্ট করেছিল মুঘলদের এই আগ্রাসনকে। সো চিফ অফ দ্য 12 ভুইয়া ওয়াজ ঈসা খান, যার নামে আমরা কি জানি সোনারগাঁয়ের নামকরণ করা হয়েছে, মানে নামকরণ ঠিক না, মানে সোনারগাঁয়ের কি বলবো দায়িত্বে ছিলেন উনি। ঠিক আছে, ঈসা খান। ঈসা খানের ছেলে মুসা খান তিনি কন্টিনিউ করেছিলেন এই মুঘল রেজিস্ট্যান্স এগেইনস্ট সুবাদার ইসলাম খান। ঠিক আছে, ইসলাম খানের বিরুদ্ধে তিনি তখন এই মুঘল যে আগ্রাসন হচ্ছিল সেটাকে উনি রেজিস্ট করতে চেয়েছিলেন। সো আলটিমেটলি কি হলো, রুলস অফ ভেরিয়াস সুবাদার্স ইন বেঙ্গল, তারপর থেকে বাংলাতে মুঘলদের এই হ্যালো টাইম শেষের দিকে। হ্যাঁ আমি জানি টাইম শেষের দিকে, কিন্তু এরপরে কি তোমাদের আর ক্লাস আছে? আই ডোন্ট থিংক সো। সো আমি আর দুটো স্লাইড আছে। হ্যাঁ হ্যালো, ক্লাস নেই ম্যাম? নো ম্যাম, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। সেটাই বলছি যে দুটো স্লাইড আছে আর আমি একটু শেষ করে দিই। ওকে, আর যদি কারো জরুরি প্রয়োজন থাকে প্লিজ লিভ, নো প্রবলেম, শুধু নাম আর আইডি দিয়ে চলে যাও, অসুবিধা নেই। সো রুলস অফ ভেরিয়াস সুবাদার্স, যে মুঘল সময়ে মানে মুঘল রুলস এর আন্ডারে যারা সুবাদার ছিল বাংলাতে, এরকম অনেক সুবাদার এসেছিলেন যারা বাংলা অঞ্চলকে রুল করেছিলেন বা দেখাশোনা করেছিলেন। তাদের মধ্যে প্রথমে আমরা পাই কাসিম খান জেনি, ফার্স্ট সুবাদার আন্ডার এম্পায়ার শাহজাহান সম্রাট শাহজাহানের আন্ডারে। আচ্ছা, তারপরে হচ্ছে ইসলাম খান মাসহাদি, তারপরে হচ্ছে প্রিন্স শাহ সুজা, দেন মীর জুমলা, দেন শাইস্তা খান, দেন ইব্রাহিম খান, then Prince Muhammad Azimuddin, then Murshid Quli Khan, then Sarfaraz Khan, and then আলিবর্দী খান। অর্থাৎ আলিবর্দী খান আবার হয়েছিলেন, উনাকে আবার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব হিসেবে। ঠিক আছে, এখানে একটু লক্ষ্য করে দেখো তিনটা নাম কিন্তু বোল্ড, অর্থাৎ এই তিনজন সম্পর্কে একটু মানে এই তিনজন সম্পর্কেই ভালো মতন জানতে হবে, বাকিগুলা না জানলেও চলবে। ঠিক আছে, শায়েস্তা খান, মুর্শিদ কুলি খান এবং আলিবর্দী খান। আর আলিবর্দী খানের সময়ে একটা বিশেষ মেনশন হচ্ছে জগৎ শেঠ, কারণ সেই সময়ে সে ওই সময়ের যে বিশেষ করে ব্যাংকিং সিস্টেম এবং তখন তার ব্যাংক হিসেবে বলা হতো না, মানে বিশেষ অর্থলগ্নি প্রতিষ্ঠান বা এই ধরনের জিনিস ছিল। তো তখন সে ব্যাংকিং সিস্টেমটাকে বিশেষ মানে প্রমোট করেছিল, কিন্তু তার সাথে সাথে তার শয়তানি কিছু বুদ্ধিও ছিল, যার কারণে সে হি প্লেড সাম এভিল রোল। ঠিক আছে, এটা তোমরা পড়তে গেলে পেয়ে যাবে মেটেরিয়ালে। আচ্ছা, এরপরে হচ্ছে অফকোর্স আলিবর্দী খানের পর সিরাজউদ্দৌলা অ্যাজ নবাব অফ বেঙ্গল, বাংলার নবাব হিসেবে সিরাজউদ্দৌলার আগমন। কিন্তু তার আসার পরে সে লক্ষ্য করে যে তার ঘরের মধ্যে কিছু এনিমিকে সে খুঁজে পায় বা এনিমির সম্মুখীন হয়, ইন হাউস এনিমিজ। সো ইন হাউস এনিমিজ ওয়্যার কে ছিল? ফার্স্টে মেহেরুন নিসা,
যার খুব প্রচলিত জনপ্রিয় নাম হচ্ছে ঘসিটে বেগম। সে ছিল eldest sister of his mother. She was a very evil woman, যে তার নিজের ছেলের কারণে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তার ছেলে শওকত জাং যে কাজিন, আর তার সাথে সাথে তার সময়ের যে কমান্ডার ইন চিফ অফ আর্মি মীর জাফর আলী খান, অর্থাৎ মীর জাফর, যাকে আমরা মীর জাফর, এখন তো একটা গালিই হয়ে গেছে মীর জাফর। সো এই এনিমিদেরকে সিরাজউদ্দৌলা এসে ক্ষমতায় আসার পরে সে খুঁজে পায়। তার গ্রেটেস্ট এনিমি ছিল ওয়াজ দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কনস্পিরেসিস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা তার সময়ে হয়েছিল, প্রথমে এটা শুরু হয় কর্নেল রবার্ট ক্লাইভ, যে প্রথমে ranked and posted in Madras in 1755. The Nawab attacked Calcutta to bring the English under law. নওয়াব যখন ক্ষমতায় চলে আসে, অর্থাৎ সিরাজউদ্দৌলার কথা বলা হচ্ছে, যখন ক্ষমতায় আসে তারপরেই এসেই কিন্তু সে প্রথমে অ্যাটাক করে কলকাতায়, কারণ তার চোখে ইংলিশরা যাচ্ছে তাই করে বেড়াচ্ছিল, যে যা ইচ্ছা সেইভাবে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করছিল। কারণ তারা অলরেডি তারা আসছিল, কিন্তু দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসা করতে এসে তারা কি করেছিল, ক্ষমতা দখল করেছিল। মানে কতটুকু ধুরন্ধর, কতটুকু কি হলে, এটা আমরা ডিটেলসে আরো পড়বো সামনে, বাট এখনকার জন্য জাস্ট একটু ইন্ট্রোডাক্টরি একটা আইডিয়া দেওয়া তোমাদেরকে। সো নওয়াব ক্ষমতায় আসার পর প্রথমেই ইংলিশদের বিরুদ্ধে মানে এক ধরনের অ্যাটাক করে এবং তাদেরকে বলে যে তোমাদেরকে রুল মানতেই হবে। তখন কি হয়, কর্নেল ক্লাইভ এন্টার্ড ইনটু এ কনস্পিরেসি উইথ এস্ট্রেঞ্জড অফিসিয়ালস অফ দ্য নওয়াব, অর্থাৎ যারা নওয়াবের বিরুদ্ধে, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে কাজ করছিল। প্রথমত মীর জাফর, কারণ সে দেখছিল এসে যে একটা মাত্র 23 বছরের বয়সের যুবক এসে ক্ষমতা দখল করে নিল, আর আমি এত বুড়া হয়ে গেলাম মানে অ্যাজ এ কমান্ডার ইন চিফ অফ আর্মি, সেনাপতি, ঠিক আছে, সোজা বাংলায় সেনাপতি হিসেবে বুড়া হয়ে গেলাম, আমার কোনো ইয়ে হলো না, এটা কেমনে হয়, ঠিক আছে। তো সে তখন এক ধরনের হিংসাত্মক একটা ইয়ে হিসেবে সে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কাজ করা শুরু করে। তার সাথে সাথে ছিল জগৎ শেঠ এবং রাজবল্লভ ওই সময় কি করতো, যে সেও এক ধরনের খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা পার্সন ছিল, কিন্তু আলটিমেটলি তার ক্ষমতার লোভ ছিল, যার কারণে এইরকম ভাবে সবাই এসে, যারাই বিশেষ করে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বা সিরাজউদ্দৌলাকে পছন্দ করতো না, সোজা কথা এস্ট্রেঞ্জ অফিসিয়ালস, তারাই তখন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হাত মেলায় ষড়যন্ত্রের জন্য নওয়াবের বিরুদ্ধে। তারপরে কি হয়, মেড এ সিক্রেট ট্রিটি, কে কর্নেল রবার্ট ক্লাইভ কি করে, একটা সিক্রেট ট্রিটি করে মীর জাফরের সাথে। তাকে বলা হয় তুমি যদি আমার সাথে হাত মেলাও তাহলে আমি তোমাকে ক্ষমতার মসনদে বসাবো। মসনদ মানে থ্রোন বা সিংহাসন, ঠিক আছে, অর্থাৎ ক্ষমতা পাইয়ে দেব। সো আলটিমেটলি তারা সিক্রেট ট্রিটি করে। এরপরে কি হয়, আর্মড উইথ দিস ট্রিটি অ্যান্ড দ্য ট্রেচারি অফ মীর জাফর অ্যান্ড আদার্স, Clive arrived at Palashi and took position on 23rd June 1757, ঠিক আছে। মীর জাফর এবং অন্যান্য সবাইকে সাথে নিয়ে ট্রেচারির মাধ্যমে, ছলনার মাধ্যমে একটা প্ল্যানিং করে ক্লাইভ পলাশির যুদ্ধের ময়দানে যায়, যেখানে সিরাজউদ্দৌলারও আগমন হয় এবং তারা তখন তাদের কনস্পিরেসিটাকে মানে এক্সিকিউট করে, ঠিক আছে। পলাশির যুদ্ধ হয় 23 জুন 1757। কি হয় কনস্পিরেসিতে, Shiraz encountered the company's army at the battlefield but was disregarded by his own army as they stood silent. অর্থাৎ ওই যে যুদ্ধের ময়দানে আগে তো বেশিরভাগই হচ্ছে ওই যে তলোয়ার, তারপরে সীমিত আকারের গোলা বারুদ, এগুলো নিয়ে যুদ্ধ হতো। তো যখন সে কমান্ড করছে যে আক্রমণ করো বা এরকম কিছু, তখন কোনো সৈন্যকেই পাওয়া যায়নি তারা অ্যাকচুয়াল নড়েছে, কারণ ওই যে তাদেরকে মীর জাফর এক ধরনের মানে ইয়ে দিয়ে দিয়েছে যে তোমরা কোনো কিছু করবে না, করলে তোমাদের কল্লা ফালাই দেবো বা এরকম কিছু। সো আলটিমেটলি কি হলো, যে তারা ইসের বিরুদ্ধে মানে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো, কিছু করলো না। তারপরে কি হলো, সিরাজ ফ্লেড দ্য ফিল্ড, কারণ কেউ নড়ছে না, কি করবে সিরাজ, কিছু তো করার নেই, এই জন্য তাকে সেখান থেকে পালাতে হলো। সে fled the field but was captured and brought back to capital, তাকে আবার ধরে নিয়ে আসা হলো and he was killed.
ঠিক আছে, এই যে যখন ধরে নিয়ে আসা হচ্ছে তখনও যদি সবাই মিলে রেজিস্ট করতো তাহলেও হয়তো মানে ইংলিশদের এই 200 বছরের শাসন আসতো না। ঠিক আছে, এটাই আর কি বলে, এখন অনেকেই সার্কাজম করে বলে যে বাঙালি এরকম যে একজন যদি সে এক পা আগায় তাহলে পিছন থেকে টেনে ধরে, আর কেউ কেউ তো কাজই করে না, একদম স্ট্যান্ড স্টিল, চুপ করে দাঁড়ায় থাকে। এটা আসলে ওইখান থেকেই এক ধরনের মানে কনভার্টেড হয়ে হয়ে আর কি গল্পটা চালু হয়েছে। এনিহাউ, সো সিরাজ ওয়াজ কিলড, এবং তারপরে কি হলো, ক্লাইভ ফলোইং দ্য সিক্রেট প্যাক্ট প্লেসড মীর জাফর অন দ্য throne, কিন্তু অ্যাকচুয়ালি the Mughal sovereignty was virtually over with পলাশী war, অর্থাৎ এই পলাশী যুদ্ধের সাথে সাথে কিন্তু বাংলায় মুঘলদের যে দখল বা মুঘলদের যে শাসন, সোজা কথায় সেই মুঘল শাসন কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি হলো, এরপরে হচ্ছে রুল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ তারপর থেকে এক ধরনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল শুরু হয়ে গেল, অর্থাৎ যাকে আমরা জানি ব্রিটিশ রাজ হিসেবে। রাজ মানে rule করা, Indian word. So British rule started through East India Company, but for the English, it took a decade more to assert real power. অর্থাৎ সত্যিকার অর্থে পাওয়ার এক্সারসাইজ করার জন্য তাদেরকে আরো কিছু সময় নিতে হয়েছিল, কারণ সেখানে কিছু প্রশাসনিক কাজ ছিল যেগুলোকে ঢেলে সাজাতে হয়েছিল। সেটাও আমরা জানবো in our next classes. ঠিক আছে, so for today's lecture this is it. Thank you very much. কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। আচ্ছা, সো কারো যেহেতু কোনো কোয়েশ্চেন নাই, আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলছি। ওকে।